আপনারা আজকে আপনাদের ক্লাস কত? 9। ক্লাস 9 আজকে আমরা যেটা দেখব কিভাবে একটা পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করা যায়। এটা কি জিনিস এখনই আমরা আলোচনা করব, একটু ভালো করে খেয়াল করবেন সবাই। পিএইচডি ফুল মিনিংস কি জানেন কেউ? এর ফুল মিনিংস হচ্ছে ফটোশপ ডিজাইন। ফটোশপ ডিজাইন, ফটোশপ ডিজাইন। ফটোশপ নামের একটা সফটওয়্যার আছে, এটা জানেন? আচ্ছা, তো পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডিজাইন। আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি না, এগুলো অনেক সময় দেখা যায় যে গ্রাফিক্স ডিজাইনাররা তৈরি করে। গ্রাফিক্স ডিজাইনাররা নিজেরা ছবি টবি অ্যাড করে লেখাগুলো দিয়ে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনটা তৈরি করে। তারপর ওই ডিজাইনটাকে আমরা কোডিং করে এটাকে লাইভ সার্ভারে ট্রান্সফার করি। ক্লিয়ার? তো আমরা আজকে দেখব এই যে ফটোশপ জিনিসটা, ফটোশপ ডিজাইন বা এটাকে পিএইচডি টেমপ্লেট বলা হয়। ঠিক আছে? তো এই টেমপ্লেটগুলো তৈরি করা আমাদের কাজ না, ওগুলো কাদের কাজ? গ্রাফিক্স ডিজাইনারের কাজ। এই পিএইচডি টেমপ্লেট তৈরি করবে গ্রাফিক্স ডিজাইনাররা। এই পিএইচডি টেমপ্লেটকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট jQuery ইউজ করে একটা পারফেক্ট ওয়েবসাইট তৈরি করা হচ্ছে আমাদের কাজ। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের সাথে সফটওয়্যারটা পরিচয় করিয়ে দিচ্ছি। এটা সফটওয়্যার হচ্ছে এটা PSCS6। আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? ইনভেস ক্লিক করেন। একটু টাইম লাগবে। এটা হচ্ছে ফটোশপ সফটওয়্যারের লেআউটটা। ঠিক আছে? ইন ফ্রন্টে আমরা যেরকম দেখতে পারি এখানে বিভিন্ন টুল রয়েছে, এই টুলগুলো ইউজ করে তারা ডিজাইনটা করে। ঠিক আছে? তো আমাদের এটা প্রয়োজন হবে। তার আগে পিএইচডি টেমপ্লেট দেখতে কিরকম এই জিনিসগুলো আমরা দেখে আসি। গুগলে যাচ্ছি আমি। এখানে আপনি লিখেন ফ্রি বাইস বাগ। এখানে একটা ওয়েবসাইট আসছে ফ্রি বাইস বাগ, এখানে যান। এখানে গিয়ে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। আমাদের কি টেমপ্লেট দরকার বলেন তো? ফ্রি পিএইচডি দরকার, এবং সেটা কিসের জন্য? ওয়েবসাইট তৈরি করার জন্য। ক্লিয়ার? ওয়েবসাইট টেমপ্লেট এখানে যান, সবগুলোই ফ্রি পিএইচডি, বিভিন্ন ক্যাটাগরির, অ্যাপ ডিজাইনের জন্য, আইকনের জন্য। তো আমরা যাব কোনটায়? ওয়েবসাইট টেমপ্লেটে, যেহেতু আমরা ওয়েবসাইট করতে যাচ্ছি। এখানে দেখেন অনেকগুলো ডেমো চলে আসছে না? অনেকগুলো। এখন যে কোনো দিকে আমরা যে কোনো একটা দিকে যাই। ফর এক্সাম্পল হচ্ছে এটার দিকে যাচ্ছি আমি। এটা আমি ওপেন লিংকের ইউটিউবে গিয়ে ওপেন করতেছি। দেখেন তো কোনো লাইভ ডেমো রয়েছে না? এই যে এটা ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা। দেখেন এখানে একটা লোগো রয়েছে, এখানে মেনু বার রয়েছে, এখানে আরো কিছু জিনিস রয়েছে। স্ক্রল ডাউন করেন, অনেকগুলো জিনিস দেখতেছেন, দেখা যাচ্ছে? আচ্ছা, এটার ভিউ ডেমো, চলেন আমরা ডেমোটা দেখে আসি। স্নো মানে যখন আপনি এই পিএইচডিটাকে কনভার্ট করে এইচটিএমএল এ কনভার্ট করবেন তখন এরকম ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। দেখেন দেখতেছেন? ক্লিয়ার? আচ্ছা, এই পিএইচডিটা ফর এক্সাম্পল এই পিএইচডিটা আপনি ডাউনলোড করে এইচটিএমএল এ কনভার্ট করতে যাচ্ছেন। এইচটিএমএল এ কনভার্ট করে কি করবেন? একটা পারফেক্ট ওয়েবসাইট এরকম মানে এক্স্যাক্টলি এরকম তৈরি করতে চাচ্ছেন। তাহলে কি করতে হবে? প্রথমে টেমপ্লেটে কি করতে হবে? ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই যে আপনাকে লিংক দিয়ে দিছে, এই যে এখানে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড চলে আসবে। তো যেটা করবেন, বাসায় গিয়ে আপনাদের কাজ হচ্ছে এখানে এই ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটের বিভিন্ন টেমপ্লেটগুলো দেখবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে? আর এই ফ্রি 22 ভাগে যে টেমপ্লেটগুলো রয়েছে ম্যাক্সিমামই খুব ভালো ভালো স্ট্যান্ডার্ড ডিজাইন। ঠিক আছে? খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন, এগুলো ডাউনলোড করতে পারবেন। কোনোটা যদি ডাউনলোড করতে না পারেন সমস্যা নেই, এটা বাদ দিয়ে অন্য কোনো জিনিস নিয়ে ট্রাই করবেন। ঠিক আছে? তো আমরা যে টেমপ্লেটটা নিয়ে আজকে কাজ করব সেটা হচ্ছে কিউডা পিএইচডি। গুগলে যাচ্ছি।
কিউডা সিঙ্গেল পেজ পোর্টফোলিও টেমপ্লেট, এটা একটা পোর্টফোলিও টেমপ্লেট। তো এটা আমরা আজকে কাজ করব এটা নিয়ে। দেখতেছেন এখানে লোগো, তারপরে কি এখানে মেনু, এখানে কিছু বাটন রয়েছে, কিছু হেডিং রয়েছে, তারপর কি কি সার্ভিস প্রোভাইড করা হয়, টিম রয়েছে, উই গট স্কিল, তারপর কি পোর্টফোলিও রয়েছে, তারপর এখানে ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল রয়েছে, কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, আবার নিচে ফুটারে কি রয়েছে, সোশ্যাল লিংক রয়েছে। তো এই টেমপ্লেটটাকে বা এই পিএইচডি টেমপ্লেটটাকে আমরা এসটিএমএল এ কনভার্ট করব ধীরে ধীরে। এটাকে আমি ডাউনলোড করতেছি, এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। graphicsbarbar.com দেখতেছেন, এখানে আপনি বিভিন্ন পিএইচডি টেমপ্লেট পাবেন। লিংক দিয়ে দিয়েছে, এই যে এখন ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে ডাউনলোড। পেনে যান, কোথায় এই যে এটা কাট করতেছে, এটা কাট করে আপনাদের ফোল্ডারে নিয়ে আসতেছে। ফাইলস নামের একটা ফোল্ডার করতেছি, এখানে আমি ফাইলটা রাখতেছি। এখন এটাকে এক্সট্রাক্ট করেন, আমরা এক্সট্রাক্ট করতে পারি, এক্সট্রাক্ট করতেছি। এটার ভিতরে যান, এটার ভিতরে গিয়ে দেখেন একটা ফরম্যাট রয়েছে কিউডা সিঙ্গেল পেজ পোর্টফোলিও ডট কি পিএইচডি। আমরা যখন একটা ইমেজ নিয়ে কাজ করি তখন ইমেজের ফরম্যাটটা কি থাকে, জেপিজি অর পিএনজি অর জিফ, এই ধরনের জিনিস থাকে, কিন্তু এখানে ফরম্যাটটা কি পিএইচডি। তাহলে যখনই আপনি পিএইচডি নিয়ে কাজ করবেন তাহলে তার ফরম্যাটটা কি হবে, ডট পিএইচডি। ডট পিএইচডি হলেই আপনি এটাকে কি করতে পারবেন, ফটোশপে ওপেন করতে পারবেন, এখানে ওপেন করে এটাকে নিয়ে কাজ করতে পারবেন, জেপিজি নিয়েও এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের প্রয়োজন কোনটা, পিএইচডি ফাইল আমাদের প্রয়োজন। তাহলে পিএইচডি ফাইলটা আপনি এখানে ওপেন করেন, ফাইল ওপেন, কোথায় রেখেছি ডিসপিসি, আমাদের ফোল্ডারে যেতে হবে, 88 ক্লাস 9 ফাইলস কিউডা, এই যে এটা ক্লিক করলাম, ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে। এখন এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, একটা ওয়ার্নিং দিচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি ওকে করেন। আসছে, চলো আসছে। এখন এইটাকে বাসায় গিয়ে যেটা করবেন, আপনার কাজ হচ্ছে এটাকে বড় করতে হবে। বড় করার জন্য যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করেন। কই চলে গেল, বুঝছি নাই। আচ্ছা, কন্ট্রোল প্লাস F10, এটা তো এমনিতেই বড় করা যাওয়ার কথা। কন্ট্রোল প্লাস F10 বলছেন, বলছি নাই না, কন্ট্রোল দিলে তো এটা বড় হচ্ছে, কিন্তু এটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে দেখেন ছোট হয়ে গেছে, এটা হচ্ছে প্রবলেম। এটা তো আমি বুঝছি যে বড় করা যাবে। এই যে দেখেন এটা এখানে আবার এইদিকে লেআউটটা আলাদা হয়ে গেছে। আচ্ছা, এটা আমি টোটালি ডিলিট করে দিচ্ছি, আবার ওপেন করতেছি। এখন ঠিক আছে। এখন যেটা করতে হবে, এইখান থেকে এডিটে যান, এডিট না ফাইল, এখানে একটা অপশন রয়েছে, তো দেখতে হবে। আচ্ছা, এটা ছোট বড় করতে পারবেন, এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে এটাকে ছোট বড় করতে পারবেন। এটা করে দিচ্ছি, কন্ট্রোল প্লাস দিয়ে বড় তো করা যাবে, কিন্তু এখানে একটা অপশনই ছিল। আচ্ছা, এইখানে এটা যখন আপনি এই যে এইটাতে এইখানে ক্লিক করে এটার যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা কাজ আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে যখন আমি সফটওয়্যারটা দিয়ে দেবো, বাসায় গিয়ে এটা ইনস্টল করা লাগবে না, কিভাবে ইউজ করবেন আমি পরে বলে দিব। কাজ হচ্ছে প্রথমে এখানে অটো সিলেক্ট চেক করে নেবেন, এটা আপনাদের পিসিতে থাকবে না, আপনাদের পিসিতে এটা চেক করা থাকবে না। আপনি এখানে মাস্ট বি অটো সিলেক্টটা দিয়ে দিবেন, এবং এইখান থেকে গ্রুপ সিলেক্ট করা থাকতে পারে আপনাদের পিসিতে। আপনি কি সিলেক্ট করে নেবেন, লেয়ার সিলেক্ট করে নেবেন, মাস্ট বি এই কাজটা করবেন, ঠিক আছে। এই যে এই টুলটাতে ক্লিক করতে হবে, টুলের নাম কি, হ্যাঁ জুম মনে হয় মেবি। ক্লিক করলে কি হচ্ছে, জুম হচ্ছে না। এখানে ক্লিক করলে আপনি এটাকে এক্স্যাক্টলি মানে ফিল স্ক্রিন এখানে অপশন রয়েছে, ফিল স্ক্রিনে ক্লিক করেন। কি হয়ে গেছে, একেবারে সেটআপ হয়ে গেছে না, সেটআপ হয়েছে, হয় নাই।
ফিট স্ক্রিনে দেন, কি হচ্ছে, কি হচ্ছে, হয় না। তারপরে অ্যাকচুয়াল পিক্সেল দিলে কি হচ্ছে, সেট আপ হয়েছে, ঠিকঠাক মতোই সেট আপ হয়েছে, কিন্তু কি হয়ে গেছে আবার এই যে বাম পাশে আবার কি হয়ে গেছে, একটু কেটে গেছে না। সেইভাবেই রাখি, কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা সেইভাবে রাখতে কোনো। অথবা আমরা যেটা করতে পারি, ফিল স্ক্রিনও রাখতে পারি, তাহলে মোটামুটি সব কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কাজে ফটোশপ সফটওয়্যারে যখন আপনি যাবেন তখন কাজ কি আপনার, প্রথমে কাজ কি আপনার, এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে যে কোনো জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে এখানে অটো সিলেক্ট আর হচ্ছে লেয়ারটা সিলেক্ট করে রাখতে হবে। তারপরে এই জুমের ভিতরে ক্লিক করে আপনি এই ফিল স্ক্রিন, তারপরে কি ফিট স্ক্রিন, তারপর যে অ্যাকচুয়াল পিক্সেল, এই জিনিসগুলো দেখবেন, যেভাবে আপনার সুবিধা হয় ওই রকম ভাবে রাখবেন। ঠিক আছে, এখন এই ফটোশপ সফটওয়্যার দিয়ে আমরা কি কাজ করব, বা এটা সুবিধাটা কি? ঠিক আছে, সুবিধাটা হচ্ছে এইখানে আমি যে কোনো এই জিনিসটা আমি মানে সিলেক্ট করলাম, এটা কি লগো না, টান দেন, কি হচ্ছে, নাড়াচাড়া করাইতে পারতেছি, কিন্তু কোনো ইমেজ থেকে কোনো একটা অংশ যদি আপনি সরাইতে চান, এটা কি সরবে? তাহলে ফটোশপ সফটওয়্যারের সুবিধাটা বুঝতেছেন, এখানে আপনি সব কিছু নাড়াচাড়া করাইতে পারবেন। এই যে এটা এই জায়গায় এখানে নিয়ে গেলাম, তারপর এটা এখানে নিয়ে যান, এটা এখানে নিয়ে যান, সব কিছু আপনি নাড়াইতে, যেখানে মন চাপে এখানে দেবেন। দেখছেন একটা ইমেজ কিভাবে তৈরি করছে তারা, সবগুলো আলাদা আলাদা পার্ট। এই যে এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, এটা আরেকটা পার্ট, এটা আরেকটা পার্ট, ক্লিয়ার? এই যে এগুলো সব আলাদা আলাদা পার্ট, প্রতিটা পার্ট আলাদা আলাদাভাবে ডিজাইন করছে, ডিজাইন করে সব একসাথে সেট আপ করা হয়েছে। ঠিক আছে, নিচে যান, নিচে যান, স্ক্রল ডাউন করেন, ডিজাইনটা দেখেন, এগুলো সব আলাদা আলাদা পার্ট। এই যে দেখেন পিছনে এটা সাদা ব্যাকগ্রাউন্ড, এটা একটা আলাদা পার্ট। ঠিক আছে, যেগুলো সব আলাদা জিনিস যা দেখতেছেন, মানে এত সুন্দর একটা ডিজাইন এলোমেলো করে ফেললাম, প্রবলেম না? প্রবলেম তো। এগুলো ঠিকঠাক করবেন কিভাবে? ঠিকঠাক করার জন্য যেটা করতে হবে, এখানে যাবেন, সরি এখানে, হ্যাঁ দেখি হিস্টোরি না, উপরে যাবেন, একেবারে উপরে যাবেন, আবার যে প্রথম যে কিউটা ছিল ওটাতে ক্লিক করবেন, সব আবার ঠিক হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারতেছি আমরা যে পিএইচডি ফাইলের ডিফারেন্সটা কি আর কেন এটা আমাদেরকে ইউজ করতে হবে। কারণ হচ্ছে এই যে কিউটা, এটা একটা ইমেজ, এই ইমেজটা আমাদের প্রয়োজন হতে পারে, আমরা এই ইমেজটা এখান থেকে বের করে নিয়ে যাব, নিয়ে ইউজ করব। তারপর এর ভিতরে আরো ইমেজ থাকতে পারে, এই যে এই জিনিসগুলো, এটা ইমেজ না, এই ইমেজগুলো আমরা কি করব, এখান থেকে বের করে নিয়ে আমাদের ফোল্ডারে রাখবো, তারপর অ্যাজ এ ইমেজ হিসেবে আমরা কি করব, অ্যাড করব। ক্লিয়ার? এটুকু বুঝতে কারো প্রবলেম আছে কোনো? আচ্ছা, এখন যেটা করবেন, প্রথম কাজ হচ্ছে এইটুকু করার পরে, যতটুকু বলেছি এইটুকু পড়ার পরে আপনাদের কাজ হচ্ছে এই পুরা জিনিসটার একেবারে প্রথম থেকে নিচ পর্যন্ত একটা জেপিজি ফাইলে পরিণত করা, জেপিজি অথবা পিএনজি, মানে একটা ইমেজে পরিণত করা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এটা করার জন্য কি করতে হবে, আপনি এইখান থেকে ইমেজে যান, সরি ফাইল থেকে সেভ ফর ওয়েব, কি লেখা, সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পিএনজি ফরম্যাট রাখবো না জেপিজি ফরম্যাট রাখবো, জেপিজি হবে। এটার ডিফারেন্সটা আমি একটু পরে বোঝাবো আপনাদেরকে, ওয়েট করেন। জেপিজি রাখতেছি, তারপর এটাকে সেভ করেন, নিচে সেভ অপশন রয়েছে। এখন এখানে আমি সেভ করতেছি ডিজাইন নামে, কি নামে, ডিজাইন। তারপর এটা আমাদের ফোল্ডারে আমরা নিয়ে যাচ্ছি। ডিজাইন নামের একটা ছবি আমি এখানে, এইটাকে আমি ছবিতে পরিণত করলাম। এখন আপনি এখানে যান, এখানে গিয়ে ক্লাস 9 এ গিয়ে ডিজাইন ডট জেপিজি, এই ছবিটা আপনি মজিলা ফায়ারফক্স ওপেন করেন। ওপেন হয়েছে? এখন এটাকে বড় করেন। এখানে আমি কি জন্য নিয়ে আসছি ইমেজটা, কারণ হচ্ছে আমি তো এর পাশেই কোনো ট্যাবে ডিজাইন করব, যেন বারবার আমি দেখতে পারি আমার ডিজাইন ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ক্লিয়ার? আমার সুবিধার জন্য, কাজ করার সুবিধার জন্য এটা আমি এখানে নিয়ে আসবো। এটা এক পাশে রাখতেছি, এগুলো ডিলিট করে দিচ্ছি। এখান থেকে দেখবেন টেমপ্লেটগুলো দেখবেন, আর যেই টেমপ্লেট নিয়ে প্রথম দিকে যেটা করবেন, খুবই ইজি টেমপ্লেট চুজ করবেন, খুব ইজি, কঠিন কোনো টেমপ্লেট নিয়ে প্রথম কাজ করবেন না, একদম সহজ সহজ টেমপ্লেট নিয়ে কাজ করবেন। কারণ প্রথমে যদি আপনি কঠিন দিকে টেমপ্লেট নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন যে একটা সেকশনও ঠিক মতো বানাইতে পারবেন না, তারপরে হতাশ হয়ে যাবেন। ক্লিয়ার? এই জন্য যেটা করতে হবে, খুব সহজ, আপনি ইজিলি বানাতে পারবেন ওইরকম টেমপ্লেট নিয়ে কাজ করবেন। আর তার আগে অবশ্যই আমি যেটা দেখাবো এটা A to Z কমপ্লিট করবেন।
আমি এটাকে একেবারে রেসপন্সিভ সহকারে আপনাদেরকে টেমপ্লেট ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই ওয়েবসাইটটা মনে রাখবেন, বাসায় গিয়ে অবশ্যই ভিজিট করবেন। মানে চলেন আমরা কাজ স্টার্ট করি। কাজ স্টার্ট করার জন্য যেটা করতে হবে, এখানে একটা ফাইল ক্রিয়েট করেন, নাম হচ্ছে index.html। কি দিচ্ছি? index.html। স্টাইল করার জন্য কি ফাইল লাগবে? style.css, এটা লাগবে। তারপরে আর কি লাগবে? আমি এইখানে ইমেজেস রাখার জন্য আরেকটা ফোল্ডার করতেছি, ইমেজেস রাখার জন্য, ঠিক আছে? এবং আরেকটা ফাইল আমি এখানে ক্রিয়েট করব, সেটা হচ্ছে responsive.css। কেন? রেসপন্সিভ করার জন্য, responsive.css। এই ফাইলটা ক্রিয়েট করে ফেললাম, যে ফাইলগুলো আমাদের প্রয়োজন। এখন আমি স্টাইল আর ইন্ডেক্সটাকে দুইটাকে ইনিশিয়ালি ওপেন করতেছি, রেসপন্সিভটা পরে নিয়ে কাজ করব। আচ্ছা, ক্লোজ অল করে দিলাম। তারপর প্রথম কাজ হচ্ছে আমরা স্ট্রাকচারটা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? স্ট্রাকচারটা এখানে নিয়ে আসবো। তারপর এখানে আমরা একটা টাইটেল দিব। টাইটেলের নাম কি? কিউডা। কি? কিউডা, যেটা আমাদের টেমপ্লেটের নাম, এটাই আমরা দিচ্ছি। আর এইখানে সিএসএসটা লিংক করাইতে হবে না নিচে? আর সিএসএসটা লিংক করিয়ে ফেলেন, লিংক সিএসএস, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কাজ স্টার্ট করতে পারি, কিন্তু কাজ স্টার্ট করার পূর্বে আমাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হবে। ক্লিয়ার? কিছু জিনিস বলতে আমরা যে ডিজাইনটা করতেছি, এই ডিজাইনটা যেন যে কোনো ব্রাউজার সাপোর্ট করে এবং সবগুলো ব্রাউজারে যেন ঠিকঠাক মতো সাপোর্ট করে, এই জন্য কিছু কাজ করতে হবে। HTML5 বয়লার প্লেট। আর ফর এক্সাম্পল, আমরা মনে করেন যে মজিলার ভার্সন, লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি, কেউ একজন ইউজ করতেছে মনে করেন যে মজিলার 20 ভার্সন, যেটা 2 বছর আগে রিলিজ করা হয়েছিল। এখন 2 বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে না? এখন তার পিসিতে যদি সে ইউজ করে, তাহলে আমাদের ডিজাইনের অনেক কিছু কি দেখা যাবে? HTML5 এর অনেক কিছু কি সাপোর্ট করবে? করবে না। যেন করে, যেন ও দেখতে পারে, মানে আমাদের HTML ফাইল থেকে যেন, মানে HTML5 এর কোড আমরা ইউজ করতেছি, কিন্তু ওর পিসিতে যেই কোডটা ইউজ করলে সাপোর্ট করে, ওটাও যেন করে। এই জন্য কিছু জিনিস আমাদেরকে ইউজ করতে হবে, অ্যাড করতে হবে, এবং আমাদের ওয়েবসাইটে যেন ফাস্ট লোড হয়, এর জন্য আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। এগুলো করার জন্য আমি গুগলে সার্চ দিচ্ছি HTML5 বয়লার প্লেট লিখে, এখন এখানে যাচ্ছে। খেয়াল করেন, দ্য ওয়েবস মোস্ট পপুলার ফ্রন্ট এন্ড টেমপ্লেট। আচ্ছা, আমরা ডাউনলোড করি। ওকে, ফাইল কোথায়? এই যেটা আমি কাজ করতেছি, কাজ করে আমাদের ফোল্ডারে নিয়ে আসতেছি, ফাইলসের ভিতরে এখানে পেস্ট করে দিচ্ছি, এটাকে এক্সট্রাক্ট করতেছে। HTML5 বয়লার প্লেট, এইখানে index.html এ যান, index.html এখানে যাচ্ছে, কিছু আছে? কিছুই কিন্তু নাই। এটার ভিউ পেজ সোর্সে যান। আচ্ছা, এইখানে দেখেন ডক টাইপ HTML, তারপরে HTML এর ভিতরে নতুন একটা ক্লাস ইউজ করে তারা কি ইউজ করেছে? Node.js। কি নামে? Node.js। তারপর কি ইউজ করেছে? লেং খালি রেখেছে। আচ্ছা, এটা আপনি দিলেও পারেন Node.js, না দিলেও পারেন, কোনো সমস্যা নাই। আমাদের ফোল্ডারটাতে একটু আসে, হেডের ভিতরে HTML এর ল্যাঙ্গুয়েজ আমাদের আছে। তারপরে এখানে হেডে চলে যান, হেডের ভিতরে কি রয়েছে? মেটা ক্যারেক্টারসের UTF-8। আমাদের এখানে কি মেটা আছে? আছে। তারপরে এর নিচে দেখেন তারা আরেকটা ট্যাগ ইউজ করেছে, মেটা ট্যাগ। এর ভিতরে গেছে HTTP equip XUA compatible content IH, দেখতেছেন? তো এই যে লাইনটা, এই লাইনটা ইউজ করা হয়েছে যেন ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের ডিজাইনটা ঠিকঠাক মতো কাজ করে। ক্লিয়ার? কারণ ইন্টারনেট এক্সপ্লোরারটা একটু ভিন্নভাবে ডিজাইন করা, অনেক সময় নর্মাল ব্রাউজারের মতো ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে সবকিছু ঠিকঠাক মতো কাজ করে না। যেন কাজ করে, এই জন্য আপনাকে মেটা HTTP equip XU compatible এই লেখাটা আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে? তাই এই জিনিসটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, আপনারা বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। যেহেতু আমাকে ফার্স্ট এখানে দেখাতে হচ্ছে, এই জন্য আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি। এটা কোথায় রাখতে হবে? মেটার ঠিক নিচে, UTF-8 এর নিচে, নরমাল কোডের মতো। প্রথম মেটা ট্যাগ স্টার্ট করছে, তারপর HTTP equip এর ভিতরে
ডাবল কোটেশনের ভিতরে এক্স এল এ কম্পিটেবল, তারপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে কি আই ইকুয়াল এইচ। বুঝতে কারো প্রবলেম আছে? এগুলো বাসায় লিখবেন, প্রথমে এখানে পেস্ট করবেন, পেস্ট করে নিচে লিখবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন, তারপরে যেটা পেস্ট করছিলেন ওটা রিমুভ করে দিবেন। ক্লিয়ার? লিখে লিখে কোড করার হ্যাবিট তৈরি করবেন। আচ্ছা, এটাও তৈরি করে নিয়ে আসলাম আমরা। তারপরে কি টাইটেল, টাইটেল আমাদের আছে, অলরেডি আছে আমাদের টাইটেল, তাহলে টাইটেল আর লাগবে না। তারপরে এর নিচে কি রয়েছে, মেটা নেম ডেসক্রিপশন, কন্টেন্টের ভিতরে কি খালি রেখেছে, আমি এটা নিয়ে আসতেছি এখন। এটা কিসের নিচে রাখছে, টাইটেলের নিচে রেখেছে, যেভাবে তারা ইউজ করেছে ঠিক সেম ওয়েতে ইউজ করবেন। মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট, এখন এই ডেসক্রিপশনের ভিতরে এখানে কিছু মানে ডেসক্রিপশন থাকবে আপনার সাইটটা কিসের সম্বন্ধে। মনে করেন যে কিউটা ইজ এ কি লিখবো, কিউটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোর্টফোলিও টেমপ্লেট, এটাই দিচ্ছি। এটাই মনে করেন যে মানে ডেসক্রিপশন, ঠিক আছে? তাহলে সেভ করতেছি। এই ডেসক্রিপশনটা কোথায় শো করবে একটু খেয়াল করেন, আমি আবার আপনাদেরকে গুগলে নিয়ে যাচ্ছি। গুগলে গিয়ে আপনি এখানে কিউটা লিখে সার্চ দেন, কিউটা না আপনি যে কোনো লিখে সার্চ দেন, কোনো সমস্যা নাই। এইখানে দেখেন অল্প একটু ডেসক্রিপশন আছে, দেখতেছেন ডেসক্রিপশনটা, দেখতেছেন? এই ডেসক্রিপশনটা আসতেছে হচ্ছে এইখানে কন্টেন্টের ভিতর থেকে। ক্লিয়ার? এই কন্টেন্টের ভিতরে আপনি যা রাখবেন এটাই কোথায় শো করবে, এই জায়গাতে শো করবে। যখন আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে আপনি ইন্ডেক্স করবেন, গুগলে ইন্ডেক্স করবেন, এই কাজটা করার দায়িত্ব হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্টদের, তাদের কাজ। কিন্তু আপনাকে এই কন্টেন্টের ভিতরে জিনিসটা অ্যাড করে দিতে হবে, কিভাবে গুগলে নিয়ে আসবে ওটা ওর দায়িত্ব। বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, তারপরে এখানে যান, এখানে যাওয়ার পরে এরপরে দেখেন আমাদেরকে কি অ্যাড করতে হবে, মেটা নেম ভিপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1, এই জিনিসটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমরা মিডিয়া কোয়ারি ইউজ করব না, মিডিয়া কোয়ারি তো আমরা ইউজ করব, মিডিয়া কোয়ারি যেন প্রতিটা ডিভাইসে ঠিকঠাক মতো কাজ করে, এই জন্য এই লাইনটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা কিসের নিচে রাখবো, ডেসক্রিপশনের নিচে। এখানে আমি পেস্ট করে দিচ্ছি, মেটা নেম ইকুয়াল টু ভিপোর্ট কন্টেন্ট ইকুয়াল টু কি উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ কমা দিয়ে ইনিশিয়াল স্কেল 1 ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, তারপরে এরপরে নিচে যান, এখানে দেখেন লিংক রিলেশন অ্যাপল টাচ আইকন, অ্যাপল হাইফেন টাচ হাইফেন আইকন ডট পিএনজি। এটা হচ্ছে আমরা আইকন নিয়ে আসি না, এই যে এখানে এখানে ফেভিকন নিয়ে আসি না, এই জিনিসগুলো কিসের মাধ্যমে নিয়ে আসি, ফেভিকন, ফেভিকনের মাধ্যমে। কিন্তু অ্যাপল ডিভাইসগুলোর মধ্যে ডিফারেন্ট ভাবে সেট আপ করতে হবে আপনাকে, অ্যাপল ডিভাইসের জন্য আপনাকে আলাদাভাবে এইভাবে অ্যাড করতে হবে লিংকের মাধ্যমে। জাস্ট এই লাইনটা আমি কপি করতেছি, এখনই বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে অ্যাড করবেন। কোথায় রাখতে হবে, ভিউপয়েন্টের ঠিক নিচে। অ্যাপল মানে লিংকটা যে আপনি করবেন, লিংকের রিলেশনটা কি অ্যাপল টাচ আইকন, মানে হচ্ছে অ্যাপলের জন্য আপনি কি করতে চাচ্ছেন, একটা আইকন আপনি সেট করতে যাচ্ছেন। তারপরে href apple hyphen touch icon dot png, এখানে আপনার ইমেজটা থাকবে। তাহলে আমাদের কি apple hyphen touch hyphen icon dot png এই নামে কোনো ইমেজ কি আছে, কোনো ইমেজ কিন্তু নাই, আমাদেরকে ইমেজ রাখতে হবে, ঠিক আছে? ইমেজ এখানে রাখতে হবে। তো যেই নাম আছে এই নামই রাখবেন, নামটা চেঞ্জ করবেন না, ঠিক আছে? নামটা চেঞ্জ করবেন না, আপনার ইমেজের নাম আপনি চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? আপনার ইমেজের নাম আপনি চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা, তারপরে এটাতে আসতেছে, এখন হচ্ছে ইমেজটা রেখে দেই, যে কোনো একটা ইমেজ আমরা রেখে দেই। আমরা কি রাখতে পারি, ইমেজ, তা সেভ দেন, লঞ্চ ইন ফায়ারফক্স। এখানে একটা আইকন, আমরা যেটা করতে পারি এটা দিয়ে দিব। আচ্ছা, এই জিনিসটাতে পরে আসতেছে, যে কোনো একটা ইমেজকে আমরা বানিয়ে দেবো, লোগোটাকে আমরা আইকন বানিয়ে ফেলবো। আচ্ছা, তারপর এখানে যান, এরপরের দিকে যান। এরপরে কি রয়েছে, এটা লিংক রিলেশন স্টাইল শীট css স্ল্যাশ normalize ডট css, কি রয়েছে, normalize ডট css। এখন normalize ডট css জিনিসটা কি, গুগলে একটা সার্চ দেন, নরমালাইজার, normalize css, এখানে একটা সার্চ দেন, যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে যান। normalize ডট css আপনাকে ডাউনলোড করতেছে, এ মডার্ন HTML5 ready alternative to CSS research ডাউনলোড,
এখানে আপনাকে কোড দিয়ে দিছে, দেখতেছেন? এটা হচ্ছে আপনার প্রতিটা ব্রাউজারে কিছু কিছু জিনিস নর্মালি ডিফল্ট ভাবে একই জিনিস বারবার করতে হয়। যেমন ফর এক্সাম্পল আমাদের কি জানি না মেনুর ভিতরে ইউএল বারবার কি করতে হয়, মার্জিন প্যাডিং 0 করতে হয় না? এই জিনিসটা তো আমাদের করা লাগে। তো এইখানে প্রয়োজনীয় কিছু জিনিস দেওয়া রয়েছে যেগুলো বারবার আমাদের করা লাগে আর করা লাগবে না, মানে বারবার আমাদের করা লাগবে কিন্তু এখন আর করা লাগবে না, এই নরমালাইজ থেকে পেয়ে যাবে। এবং এটা আরো কাজ করবে হচ্ছে এই যে আগের ব্রাউজার বলছিলাম না যে আগের ব্রাউজারগুলো সাপোর্ট নাও করতে পারে, এই নরমালাইজ ফাইল যদি আপনি অ্যাড করে দেন তাহলে আগের ফাইলগুলো ঠিকঠাক মতো কাজ করবে, মানে আগের ব্রাউজারেও সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে। তাহলে এটা আমি সেভ করতেছি, কন্ট্রোল এস দিবেন তাহলে সেভ হয়ে যাবে normalize.css নামে। লোকাল ডিস্ক ইতে ডিসপিসি এখানে যান, এখানে গিয়ে 88 ক্লাস লাইন আমি সিএসএস রাখার জন্য আলাদা একটা ফোল্ডার করতেছি সিএসএস নামে, মানে আমার সিএসএস ফাইল রাখবো এটার ভিতরে। তাহলে responsive.css এটাকে আমি সিএসএস এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি এই ফাইলটা রাখবো, কন্ট্রোল এস সেভ করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আপনি লিংক করে ফেলেন, লিংক যেভাবে নরমালি করে কোনটা নিচে হবে, অ্যাপল টাচ আইকনের ঠিক নিচে হবে লিংক সিএসএস, এখানে দিবেন style.css এর পরিবর্তে কি হবে সিএসএস ফোল্ডারের ভিতরে /normalize.css normalize.css, ঠিক আছে? সেভ করেন, স্পেলিংটা দেখে নেবেন, হ্যাঁ স্পেলিংটা মাস্ট বি ভালো করে চেক করবেন যেন ঠিক আছে কিনা। আচ্ছা এইখানে দেখেন অ্যাপল টাচ আইকন ডট পিএনজি নামে একটা ছবি রয়েছে, দেখতেছেন? আমি এই ছবিটাকে আপাতত নিয়ে আসতেছি, কপি। আপনারা আপনাদের আইকনের ছবি রাখবেন এখানে। নামটা সেম থাকবে, সরি ইমেজটা যেটাই হোক না কেন নামটা কি হবে apple-touch-icon.png, ফেভিকন গুলো সাধারণত পিএনজি ফরম্যাটেই থাকে। আচ্ছা তারপরে এখানে যান, এখানে গিয়ে এরপরের কাজ দেখেন কি ভিউ পেজ সোর্স কোথায়, এই জায়গায়। তাহলে normalize.css চলে আসছে, তারপরে এরা কি করেছে main.css, main.css কি style.css, ঠিক আছে? আমরা অলরেডি অ্যাড করেছি। তারপরে এখানে দেখেন আরেকটা স্ক্রিপ্ট অ্যাড করেছে তারা, স্ক্রিপ্ট মানে হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে তৈরি করা। ওই স্ক্রিপ্টটার নাম কি মডার্নাইজার, নাম কি দিয়েছে মডার্নাইজার। ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিছু হচ্ছে, কিছু হচ্ছে না, আপনি গুগলে যান, গুগলে গিয়ে এখানে লিখেন মডার্নাইজার সিএসএস না সরি স্ক্রিপ্ট, চলে আসছে। এখানে যান, এখানে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন ডেভেলপমেন্ট বিল্ড এডিউ ডিটেক্ট ডেভেলপমেন্ট বিল্ড, ক্লিক করেন। আচ্ছা আপনি এখান থেকে কি কি জিনিস প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, একটা একটা অ্যাড করে আপনি অ্যাড করতে পারবেন। তো আপনি যেটা করতে পারেন এখান থেকে ডিরেক্টলি না করে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি ইচ্ছা করলে বিল্ড করতে পারবেন একটা একটা সিলেক্ট করে, অথবা আপনি এখানে লিখতে পারেন মডার্নাইজার স্ক্রিপ্ট গিটহাব, এখানে যান, এইখানে গিয়ে ক্লোন ও ডাউনলোড দেখছেন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড জিপ, সেভ ফাইল, তারপর একটু টাইম লাগবে, হয়ে গেছে। এই ফাইলটা আপনি কাট করে নিয়ে আসেন আপনার ফোল্ডারে, ফাইলসের ভিতর হচ্ছে মডার্নাইজার, এটাকে আমি এক্সট্রাক্ট করতেছি। মডার্নাইজার মাস্টার এর ভিতরে আছেন, এর ভিতরে গিয়ে ডিস্ট কোথায়, আচ্ছা ডিস্টনাল লিবের ভিতরে যাচ্ছি,
আগে একটু খুঁজতে হবে সোর্স দেখেছি আমি modernizer.js যে এই ফাইলটা আমরা নিব ঠিক আছে আমরা আরেকটু চেক করে নিই টেস্টের ভিতরে ক্লিন আপ মোড আচ্ছা আমাদের সোর্সের ভিতরে এই ফাইলটা হলেই হবে modernizer.js দেখতেছেন এই ফাইলটা আচ্ছা এটা ছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন বয়লার প্লেট আমরা ডাউনলোড করেছি না বয়লার প্লেটের ভিতরেও আপনি পাবেন ওয়ার্ডপ্রেস পেজ 88 ক্লাস 9 তারপর হচ্ছে ফাইলসের ভিতরে বয়লার প্লেটের ভিতরে জেএস এর ভিতরে মেইন আর প্লাগইন ভেন্ডর এই যে মডার্নাইজার দেখতেছেন মডার্নাইজার -2.8.3.min.js আপনি এই ফাইলটাও ইউজ করতে পারেন ক্লিয়ার তাহলে এই ফাইলটা আমরা ইউজ করতেছি এটাকে কপি করতেছি কপি করে আমরা যেহেতু এটা একটা জাভাস্ক্রিপ্টের ফাইল এখানে আমি জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি কি নামে জেএস নামে এই জেএস এর ভিতরে আমি এই ফাইলটা রাখতেছি এখন এটা আমাকে অ্যাড করাইতে হবে না অ্যাড করতে হবে দেখেন তো তারা এটা কোথায় অ্যাড করেছে একেবারে উপরে না স্ক্রিপ্ট সোর্স জেএস এর ভিতরে তারা উপরে অ্যাড করেছে তো আমরা এই কাজটা উপরে না করে করব হচ্ছে একেবারে নিচে কোথায় অ্যাড করব নিচে যেখানে বডি শেষ হয়েছে ওটাতে অ্যাড করব কেন অ্যাড করব একটু পরে আসতেছি সোর্স ইকুয়াল ফোল্ডারের নাম কি ছিল জেএস তারপর নামটা আপনি কপি করে নিয়ে আসেন ঠিক আছে জেএস এর ভিতরে যান এই নামটা আপনি রিনেম করে পুরোটা কপি করেন সিলেক্ট করে তারপর এখানে পেস্ট করে দেন modernizer -2.8.3 min.js আমরা মিন আনমিন বুঝি এগুলো মিনিফাইড জিনিস বুঝি বুঝেন না কেউ এগুলো দেখানো হয়েছে না যে কিভাবে একটা ফাইলকে মিনিফাইড করা হয় আচ্ছা সেভ করতেছি আচ্ছা এখন আমি এই ফাইলটাকে এই যে স্ক্রিপ্টটাকে আমি নিচে রাখলাম কেন নিচে রাখার কারণটাকে নিচে রাখার কারণ হচ্ছে নিচে যখন রাখবেন সেটা হচ্ছে আপনার স্ক্রিপ্টগুলো লোড হতে একটু টাইম লাগে স্ক্রিপ্টগুলো আপনার যখন আপনি ব্রাউজ করবেন একটা ওয়েবসাইট লোড হতে একটু টাইম লাগে আর স্ক্রিপ্টগুলো কাজ করে হচ্ছে ব্যাকএন্ডে ঠিক আছে যেগুলো দেখা যায় না ব্যাকএন্ডে কাজ করে তো আমরা চাচ্ছি যে যখনই একটা ভিজিটর আমাদের ওয়েবসাইট ভিজিট করবে সে সবকিছু দেখে ফেলবে HTML CSS দিয়ে স্ট্রাকচার সব চলে আসবে এবং ফাংশনালিটি ওই জিনিসগুলো আসার পরে আস্তে আস্তে লোড হবে পেছনের দিকে লোড হবে সে দেখবে পড়বে আস্তে আস্তে পেছনের দিকে লোড হতে থাকবে তাহলে যেটা হবে এই স্ক্রিপ্টটা নিচে এড করার কারণে আপনার ওয়েবসাইটের স্পিডটা বেড়ে যাবে লোডিং স্পিডটা কি হবে বেড়ে যাবে ঠিক আছে ফাস্ট হয়ে যাবে আপনার ওয়েবসাইট সেভ দেখেন তো এখানে আর কোনো ফর্মালিটি কি আমাদের মেইনটেইন করতে হবে আর কোনো কিছু কি আছে বুঝছি নাই এগুলো না এখন এগুলো অ্যাড করার দরকার নেই আপাতত এগুলো আমরা দেখব না ঠিক আছে মানে এইটুকু হেডের ভিতরে কি আর কোনো কিছু দরকার আছে তো এই ফর্মালিটিগুলো আপনাদেরকে মেইনটেইন করতে হবে ঠিক আছে বাসায় সবগুলো জিনিস বারবার প্র্যাকটিস করবেন লিখে বারবার প্র্যাকটিস করবেন যে কিভাবে একটা টেমপ্লেটকে কাজ করার আগে এর পূর্ববর্তী কাজগুলো কি কাজ আমাকে মাসবে যতবারই কোনো টেমপ্লেটকে পিএইচডি টেমপ্লেটকে আপনি ডিজাইন করবেন HTML CSS ইউজ করে তখনই আপনি এই কাজগুলো করে নেবেন সব সময় প্রত্যেকবার ঠিক আছে আমি ডিলিট করে দিচ্ছি আচ্ছা এখন আমরা কাজ স্টার্ট করতে পারি এখন এইখানে একটা ফেভিকন অ্যাড করতে হবে না ফেভিকন যেহেতু আমাদের কাছে নাই আমরা গুগল থেকে একটা ফেভিকন নিয়ে আসি এটা আবার কি আসছে লিংক গুগলে যাচ্ছে এটা জাস্ট এমনি নিয়ে আসতেছে হ্যাঁ সৌন্দর্যের জন্য আর কি জানাই যে গুগলের পাশে গুগলের একটা লোগো রয়েছে না আমাদের যেন কিউটার পাশে কিছু একটা থাকে ইমেজ আচ্ছা মনে করেন যে আমরা রাখতে যাচ্ছি এটাই ঠিক আছে যেটা দেখতেছেন এটাই আমি রাখতে যাচ্ছি ঠিক ইমেজ পিএনজি না জেপিজি পিএনজি পিউ ইমেজ সেভ করেন এটাকে এটার নাম দিব আমি ফেভিকন
ডট কি আইসিও, ফরম্যাটটা কি আইসিও। যদি আপনি কোনো পিএনজি ছবিও রাখেন তাতে কোনো সমস্যা নাই, ছবির যে ফরম্যাট ওটা রাখবেন। ইমেজেস এখানে আমি রাখতেছি সেভ। তারপর এটা কোথায় অ্যাড করতে হবে, style.css এর আগেও আপনি অ্যাড করতে পারেন, লিংক favicon শর্টকাট আইকন ইমেজেস এক্স আইকন। আচ্ছা এখানে কি বোঝায়, রিলেশনটা কি, আমি একটা শর্টকাট আইকন অ্যাড করতে যাচ্ছি যেটা ব্রাউজারে থাকবে এবং এটা টাইপটা কি ইমেজ, আর এখানে এক্স আইকন দিয়ে কি বোঝাচ্ছে এক্সট্রা স্মল, ঠিক আছে। তারপর href এর ভিতরে favicon.ico, এটা কি কাজ করবে এখন, কাজ করবে না কেন, কারণ হচ্ছে ইমেজেস স্ল্যাশ এটার ভিতরে হচ্ছে favicon.ico। অ্যাপল টাচ আইকন কোথায় রেখেছি আমরা, অ্যাপল টাচ আইকন.png, এটা কি কোনো ইমেজেস ফোল্ডারের ভিতরে রেখেছি, ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখি নাই, চলেন আমরা রেখে দেই ইমেজেস স্ল্যাশ অ্যাপল টাচ আইকন। এখন এখান থেকে ওটাকে ইমেজেসের ভিতরে ঢুকিয়ে দেন। ক্লাস 9 এই যে অ্যাপল টাচ আইকন, এটাকে কোথায় নিয়ে যাব, ইমেজেসের ভিতরে। একটা স্টার মার্ক দেখতেছেন, এটা হচ্ছে অ্যাপল টাচ আইকন, ঠিক আছে। আপনি এটা কাজ করতে পারেন, এই যে ফেভিকনটা আছে না, এই ফেভিকনটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করলাম, এইটাকে আমি রিনেম করে আমি অ্যাপল টাচ আইকন বানিয়ে দিব, অ্যাপল touch ডট কে পিএনজি। ঠিক আছে, এটা ডিলিট করে দিচ্ছি, এইটাকেও আমি রিনেম ডিলিট করে দিচ্ছি। এখানে আন্ডার করা যাবে, কন্ট্রোল জেড, হ্যাঁ সুন্দর জিনিস, রিনেম। তারপর এখানে দুইটা ডিলিট করে দিচ্ছি। এখন ঠিক আছে, অ্যাপল টাচ আইকন ডট পিএনজি এন্টার দিচ্ছি, ক্লিয়ার। এখন আপনি দেখেন যে আপনার লোগোটা আসছে কিনা, আইকনটা আসছে কিনা, আইকন আসছে, দেখতেছেন। আচ্ছা, তাহলে আমাদের ইনিশিয়ালি যা করার দরকার ছিল ওগুলো সব আমরা করে ফেললাম। এখন আমরা ডিজাইনটা স্টার্ট করতে পারি। এখানে প্রথমে কি রয়েছে, লোগো এর পাশে, আর এগুলো কি মেনু, এটা কি টাইটেল হেডিং বলতে পারেন, ঠিক আছে, বা কিছু ডেসক্রিপশন রয়েছে। তারপর নিচেরটা কি বাটন, আর এই যে পিছনে যে আপনি দেখতেছেন এটা কি কালার না ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি কালার না ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা এখানে আসে। এখন আমরা এখান থেকে লোগোটাকে বের করে নিয়ে যেতে হবে না আমাদেরকে, লোগো তো আর আমরা তৈরি করব না, এখান থেকে তো আমরা নিয়ে যাব। তাহলে প্রথমে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবেন কিভাবে, আমি চেঞ্জ করে দিই, হ্যাঁ আমি এই যে এখানে ক্লিক করে আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে। তারপর ডান পাশে তাকান, সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন কি লেখা আসছে, লোগো। চোখ দেখতেছেন একটা, বন্ধ করেন, বন্ধ করলে কি হচ্ছে, চলে গেছে না, আবার ক্লিক করেন, আসতেছে, আসতেছে। এখন এইটাকে আমার তো শুধুমাত্র এই লোগোটা দরকার, অন্য কোনো কিছু কি দরকার। এইখানে প্রথমে যেটা করবেন, আপনাকে লোগোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে এই লোগোতে আপনি চেক করেন, দেখেন ইমেজটা কি যাচ্ছে, আসতেছে, কিন্তু আমাদেরকে শুধুমাত্র লোগোটা প্রয়োজন, অন্য কোনো কিছু কিন্তু প্রয়োজন নাই। তাহলে যেটা করতে হবে আপনাকে এখানে আচ্ছা এই জিনিসটা আমি কিভাবে করেছি, কন্ট্রোল আল্টা একসাথে চেপে ধরে তারপর আমি লোগোর উপরে ক্লিক করেছি, চোখটা কি করেছি ওপেন করেছি, ক্লিয়ার। এখানে দেখেন আবার নরমালি সব ঠিকঠাক মতো আছে না। এই যে লোগোটা, এই লোগোটা কিন্তু আমি আলাদা করতে চাচ্ছি, তাহলে যেটা করবেন কন্ট্রোল আল্টা একসাথে চাপ দিয়ে ধরে রাখছি, আমি চাপ দিয়ে কিন্তু ধরে রাখছি। তারপরে মাউসের লেফট সাইডে আমি ক্লিক করলাম, লেফট বাটনটা এই যে এখানে ক্লিক করলাম। এখন শুধুমাত্র কি রয়েছে, লোগো রয়েছে, আর কোনো কিছু কি আছে, আর কোনো কিছু কিন্তু নেই। এখন এই যে এত বড় ব্যাকগ্রাউন্ড সব উধাও হয়ে গেছে, ঠিক আছে, তো এই পুরোটুকুকে কি আমি সেভ করব, পুরোটুকু তো সেভ করব না, বিশাল ইমেজ হয়ে যাবে। যেটা করতে হবে শুধু যে যতটুকু পার্টটুকু আছে ওই পার্টটুকু আমাদেরকে সেভ করতে হবে। ওটা করার জন্য যেটা করতে হবে, এই ইমেজ থেকে এখানে আপনাকে ট্রিম একটা অপশন রয়েছে দেখতেছেন, এই ট্রিমে ক্লিক করবেন। ট্রিমে ক্লিক করে এখানে যা আছে সব ঠিক আছে, ঠিক মতোই থাকবে, এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সবকিছু চলে গেছে। আচ্ছা এখন এই ছবিটা আপনি সেভ করে নেন, ফাইল সেভ ফর ওয়েব, কোথায় সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করে ফরম্যাটটা কি হবে পিএনজি। কোনো ছবির যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে তাহলে ফরম্যাটটা হবে জেপিজি,
জেপিজি যদি কালার থাকে ব্যাকগ্রাউন্ড, আর পিছনে যদি ব্যাকগ্রাউন্ডের কোনো কালার না থাকে তাহলে কি হবে পিএনজি। এই যে আমরা কিউডাটা মানে কিউডা ইমেজটা নিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রয়েছে, তার জন্য কি হবে পিএনজি। এখান থেকে আপনি সিলেক্ট করেন পিএনজি 24, পিএনজি কি 24। তারপর এখান থেকে যা আছে আর কোনো কিছু করার দরকার নাই, সেভ করেন। সেভ করে এটার নাম দিচ্ছি আমরা লোগো। কি নাম দিচ্ছি লোগো। ফরম্যাটটা কি হবে পিএনজি। তাহলে ইমেজেসে যান, ইমেজেসে গিয়ে এটা সেভ করে দেন। তারপর এখন আবার ঠিকঠাক করবেন কিভাবে, ঠিকঠাক করার জন্য আবার হিস্টোরিতে যান, হিস্টোরিতে গিয়ে এই যে কিউডা সিঙ্গেল পেজ পোর্টফোলিও ডট পিএসডি মেইন ফাইলটাতে ক্লিক করেন। ঠিক হয়ে গেছে। আচ্ছা খেয়াল করেন এখানে ইমেজটা আমরা নিয়ে আসলাম, মানে লোগোর ইমেজটা আমরা নিয়ে আসলাম। এখন এই ছাড়া অন্যান্য জিনিস কি, এই যে নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন ব্লু ব্যাকগ্রাউন্ড, এটা কি আমরা ছবি হিসেবে নিব? এটাও কিন্তু আমরা ছবি হিসেবে নিতে পারি। যেখানে ক্লিক করেন, ক্লিক করলে এটা ছবি না, ছবি হিসেবে নিতে পারি না আমরা? ছবি হিসেবে কি নিব না, ছবি হিসেবে নিব না। কারণ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যত বেশি ছবি ইউজ করবেন তত বেশি মানে ওয়েবসাইটে কি হবে হেভি হবে, লোড হইতে টাইম লাগবে। এই জন্য যেখানে কালার ইউজ করা যায় সেখানে ছবি ইউজ করার প্রয়োজন নাই। আমরা কিন্তু এখানে এটা এই সেকশনটা কালার দিয়ে করতে পারি ব্যাকগ্রাউন্ড, তাহলে আর ইমেজ ইউজ করার প্রয়োজন নেই। তাহলে এটা আমরা কালার দিয়ে নিব, এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি। এখানে রেখে দিচ্ছি, ক্লিয়ার। আচ্ছা তারপর এখন আমাদের লোগো চলে আসছে। এখন এই পার্টটা আমরা ডিজাইন করা স্টার্ট করব, ক্লিয়ার। তো এই পার্টটা ডিজাইন করার জন্য প্রথমে কি করতে হবে, এখানে আপনি বিভক্ত করেন লাইট শট দিয়ে, আপনি আগে চিন্তা করেন যে কিভাবে ডিজাইন করবেন। এটা কি লোগো পার্ট না, এইটুকু একটা পার্ট, এইটুকু একটা পার্ট। এই পার্টটাকে আবার কয়ভাবে বিভক্ত করা যায়, এইটুকু একটা বাকিটুকু একটা, ক্লিয়ার। এটুকু যাওয়ার পরে তারপর এটা আরেকটা পার্ট না, কিছু কন্টেন্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট, তারপর এটা কি আরেকটা পার্ট। তিনটা পার্টে আমরা বিভক্ত করে করে কাজ করব, ঠিক আছে। চলেন তাহলে কাজ করা স্টার্ট করি। সেভ, এটাকে আরেকবার একটু রান করতেছি। লঞ্চ ইন ফায়ারফক্স, ভিউ পেজ সোর্স। আচ্ছা আগে যেটা হতো মানে মজিলা ফায়ারফক্স এখানে ক্লিক করলে কোডগুলো দেখা যাইতো, তো এখন এটা করা যায় দেখা যায় না, সেটা অফ করে দিয়েছে লেটেস্ট ইয়াতে আপগ্রেডে। আচ্ছা যাই হোক, এখানে খেয়াল করেন এখন যেটা করব, প্রথমে আমরা উপরের পার্টটাকে একটা নাম দিব। কি নাম দেওয়া যেতে পারে বলেন? ডিজাইনটা দেখেন, এটা আমরা দিচ্ছি যে হেডার এরিয়া। কি দিচ্ছি? হেডার এরিয়া নাম দিচ্ছি। এটা হেডার পার্ট না, উপরের পার্টটা কি থাকে হেডার পার্ট। তাহলে এখানে একটা ক্লাস নেন হেডার এরিয়া নামে, কন্ট্রোল ই, হেডার এরিয়া দিয়ে এখানে খেয়াল করেন বামে এবং ডানে অনেকটুকু জায়গা খালি আছে না, তাহলে কি ইউজ করতে হবে? কন্টেইনার ইউজ করতে হবে। তাহলে এখানে একটা কন্টেইনার ইউজ করেন, কন্টেইনার ইউজ করে এর ভিতরে কি ইউজ করতে হবে? এই পার্টটার নাম কি? লোগো। তাহলে আমরা এটাকে কি নাম দিতে পারি? লোগো এরিয়া। লোগো এরিয়া দেওয়ার পূর্বে আমরা যেটা করব, এইখানে উপরের পার্টটাকে আরেকটা নাম দিব, উপরের পার্টটুকুকে, ঠিক আছে। অথবা আমরা ডিরেক্টলি লোগো এরিয়া নিতে পারি। এখানে লিখেন যে লোগো এরিয়া। কি নাম দিচ্ছি? লোগো এরিয়া। লোগো এরিয়ার ভিতরে কি থাকবে খেয়াল করেন, আমরা নতুন একটা ক্লাস নিচ্ছি। কি ক্লাস নিচ্ছি? লোগো এরিয়া। লোগো এরিয়ার ভিতরে কি থাকবে? লোগো থাকবে। আর লোগোর মধ্যে কি থাকে? এটা লিংক করানো থাকে না, তাহলে এটাকে কিসের ভিতরে রাখতে হবে আমাদেরকে? এই ট্যাগের ভিতরে রাখতে হবে। এখানে আমি একটা এই ট্যাগ নিচ্ছি, href, এর ভিতরে হ্যাশ দিচ্ছি, এর ভিতরে আমার ইমেজটা থাকবে। সোর্সের ভিতরে কি থাকবে? লোগো, ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, লোগো ডট পিএনজি। তারপর আল্টার ভিতরে কি থাকবে? লোগোর নাম। লোগোর নাম কি? কিউডা। সেভ করেন। আচ্ছা লোগো তাহলে কমপ্লিট। লোগোর পর এটা কি? মেনু। তাহলে মেনু নামে একটা ক্লাস নেন আপনি, লোগো এরিয়া নিচে নেন মেনু এরিয়া, এই নামে একটা ক্লাস নেন। ক্লাস নিয়ে এর ভিতরে মেনু এরিয়া আমরা কি দিয়ে ডিজাইন করব? ইউএল এলআই এর মাধ্যমে, ইউএল এলআই এর মাধ্যমে। আর আমরা জানি
মেনু এরিয়া, মেনুটা কিসের ভিতরে থাকে? ন্যাবের ভিতরে, জানি আমরা। আচ্ছা, এখানে ডিপ না হয়ে কি হবে? ন্যাব হবে। তাহলে এখানেও আপনি ডিপ না হয়ে দিয়ে দেন ন্যাব, ঠিক আছে। আচ্ছা, তারপর এর ভিতরে আপনি ইউএলএলআই ইউজ করেন। ইউএলএলআই এর আইটেম কয়টা দেখেন তো? 1 2 3 4 5টা আইটেম। তাহলে এখানে ইউএল এর ভিতরে কি থাকবে? এলআই থাকবে। আইটেম থাকবে কয়টা? 5টা। এর ভিতরে কি থাকবে? এ থাকবে। এইচটিএফ কি থাকবে? আমরা হ্যাশ দিচ্ছি ইনিশিয়ালি। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হোম কি দিচ্ছি? হোম, কন্ট্রোল ই, চলে আসছে। আচ্ছা, হোম, তারপরে কি? অ্যাবাউট, ওয়ার্ক, ব্লগ, কন্টাক্ট, এখানে লিখে ফেলেন। হোমের পরে কি? অ্যাবাউট, তারপর ব্লগ, তারপর কি? ওয়ার্ক, তারপর হচ্ছে কন্টাক্ট। 5টা আইটেম আমরা নিয়ে আসলাম। সিটি, সেভ। তাহলে আমাদের মেনু এরিয়া কমপ্লিট, লোগো এরিয়া কমপ্লিট। তারপরে এরপরের পার্টটা কি? সে হেডার কন্টেন্ট। এটার নাম দিচ্ছি যে হেডার কন্টেন্ট নামে। নেবের নিচে নতুন আরেকটা ক্লাস নিচ্ছে। কি ক্লাস নিব? হেডার কন্টেন্ট। অথবা আপনি এটা কাজ করতে পারেন, হেডিং নামে একটা ক্লাস নেন। কি নামে? হেডিং। হেডিং নামে একটা ক্লাস নিচ্ছে। এই ক্লাসের ভিতরে আপনি এটা কিসের ভিতরে রাখা যেতে পারে? H2 বা H1 এও আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি H1 এ রাখেন, প্রবলেম আছে কোনো? যে কোনো পেজে মনে রাখবেন যে একটা পেজে হেডিং 1 কয়বার হতে পারে? একবার। হেডিং 2 3 আপনি বারবার ইউজ করতে পারেন। তাহলে যেহেতু এটা প্রথম একেবারে হেডারের ভিতরে রয়েছে, আমরা এটাকে হেডিং দিচ্ছি H1। তারপর এটাকে কি করবেন? এখন এই লেখাটা এখানে ইমেজ থেকে কি আপনার কপি করা পসিবল? এখান থেকে কি কপি করতে পারবেন? কপি করতে পারবেন না। লেখাটাও একটু ঝামেলা কর না? তাহলে যেটা করবেন, ফটোশপে চলে যাবেন। ঠিক আছে, ফটোশপ থেকে এই লেখাটা কপি করে নিয়ে আসবেন। কিভাবে কপি করবেন? এটাকে প্রথমে সিলেক্ট করবেন। এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সরি এটার মাধ্যমে সিলেক্ট করবেন। টেক্সট টি দেখতেছেন, টি এর মাধ্যমে এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। তারপর এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা কি দেখেন তো? The following fonts are missing for text layer. Hi there, we are the new kids on the block. মানে হচ্ছে এই যে ফন্টটা তারা ইউজ করেছে, এটার ফন্টটা কি? টিটিলিয়াম ওয়েব বোল্ড। টিটিলিয়াম ওয়েব বোল্ড, এই ফন্টটা তারা ইউজ করেছে। কিন্তু এই ফন্টটা যদি ফটোশপে না থাকে তাহলে ফন্টটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, অন্য কোনো ফন্টে চলে যাবে। যদি টিটিলিয়াম ওয়েব ফটোশপে না থাকে তাহলে ওকে দেন। ফন্ট কি আছে? নাই, চেঞ্জ হয়ে গেছে না লেখা? আচ্ছা, চেঞ্জ হয়ে যাক, কোনো সমস্যা নাই। আমরা লেখাটা কপি করার দরকার ছিল, কপি করি। আর টিটিলিয়াম ওয়েব ফন্ট আমরা ইউজ করব। H1 এর ভিতরে আমরা এটা দিয়ে দিচ্ছি, সেভ। তাহলে হেডিং চলে আসছে, চলে আসছে। তারপরে ফন্টের নাম কি ছিল? টিটিলিয়াম ওয়েব বোল্ড, ঠিক আছে, মনে রাখবেন। তারপরে এখানে এটা কি? বাটন। তাহলে আমরা বাটনটাকে ডিজাইন করে ফেলি। বাটনটাকে ডিজাইন করে এখানে নতুন একটা ক্লাস নেন। মনে করেন যে কি বাটন এটা? অরেঞ্জ। তাহলে লিখেন এখানে একটা ক্লাস নেন অরেঞ্জ বাটন, অরেঞ্জ হাইফেন বিটিএন। কি নাম দিচ্ছি? অরেঞ্জ বাটন। বিটিএন দিয়ে মিন করতেছে বাটন। এখন এর ভিতরে, বাটনের ভিতরে কি থাকবে? লিংক। কি কিসের মাধ্যমে লিংক দিব আমরা? লিংক তৈরি করব কিভাবে? এই ট্যাগের মাধ্যমে। এই ট্যাগের মাধ্যমে href হ্যাশ দিচ্ছি। এর ভিতরে লেখা কি হবে? ওয়ার্ক উইথ আস। তাহলে এখানে লিখেন ওয়ার্ক উইথ আস, ওয়ার্ক উইথ আস, ঠিক আছে? বলছি নাই এখানে ইনপুট কেন দিবেন আপনি? এখানে কোনো ফর্ম আছে? ফর্ম আছে কোনো? আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম এর আগের ক্লাসে, যখনই কোনো ফর্ম থাকবে তখনই আপনি ইনপুট ইউজ করবেন, আদারওয়াইজ সব অ্যাটাগ দিয়ে ইউজ করতে হবে। ক্লিয়ার? অথবা বাটন ট্যাগ রয়েছে, বাটন ট্যাগ ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওয়ার্ক উইথ আস, সেভ দিচ্ছি। সেভ দিয়ে এখন এইখানে দেখেন আর কোনো কিছু কি বাকি আছে আমাদের? মানে HTML স্ট্রাকচার নিয়ে আসার জন্য কোনো কিছু কি বাকি আছে? কোনো কিছু বাকি নেই, খেয়াল করেন এদিকে। তারপর এটাকে আপনি রান করেন, ফায়ারফক্সে রান করেন। আসছে জিনিসগুলো চলে আসছে। লগো কোথায়? এই যে এখানে লগো, সাদা কালারের জন্য দেখা যাচ্ছে না, বুঝতেছেন? আচ্ছা, এখন এটাকে স্টাইল করতে হবে আমাদেরকে। তাহলে চলেন আমরা CSS দিয়ে স্টাইল করা স্টার্ট করে দিই।
এক্সট্রা স্পেস রাখা যাবে না। আর আমি যেভাবে কোডগুলো করতেছি ঠিক সেম ওয়েতে মেনটেন করবেন, ঠিক আছে? যেভাবে করতেছি এইভাবে মেনটেন করবেন। ক্লাসের ভিতরে ক্লাস নিতে গিয়ে গোলমাল গোলমাল না, একটু ঠান্ডা মাথায় করবেন তাহলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে style.css এ যখন যাব প্রথম কাজ কি আমাদের বডিতে কি করতে হবে, মার্জিন 0 করতে হবে, তারপর কি করতে হবে প্যাডিং 0 করতে হবে। প্যাডিং মার্জিন 0 করার পরে তারপরে এখানে একটা কন্টেইনার নেওয়া ছিল না আমাদের, কন্টেইনারটা কেন নিয়েছিলাম স্পেস তৈরি করার জন্য, তাহলে কন্টেইনারটাকে ডিজাইন করে ফেলেন। কন্টেইনার ক্লাস উইথ দিব হচ্ছে আমরা ফর এক্সাম্পল 80%, কি দিচ্ছি 80%, আর মার্জিন অটো দিয়ে দিচ্ছি। মার্জিন কি দিয়ে দিব অটো দিয়ে দিচ্ছি। অটো দিলে কি হয়ে যাবে মাঝখানে চলে আসবে। তাহলে এখানে একটা রান করেন, দেখেন ডানে বামে স্পেস তৈরি হয়েছে কিনা। স্পেস তৈরি হয়েছে, তৈরি হয়ে গেছে। তারপরে এখন এখানে খেয়াল করেন, এটাকে আমি মুভ টু আদার ভিউ এখানে ক্লিক করে পাশে নিয়ে যাচ্ছি। খেয়াল করেন এই যে কন্টেইনার আমাদের ডিজাইন করা শেষ। এখন এই সবগুলো জিনিস কোন এরিয়ার ভিতরে রেখেছি, হেডার এরিয়ার ভিতরে। একটা ব্যাকগ্রাউন্ড হবে না এর নিচে, ব্যাকগ্রাউন্ড আছে তো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন হেডার এরিয়ার ভিতরে। এখানে নিচে লিখেন হেডার এরিয়া এর ব্যাকগ্রাউন্ড কালার, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আচ্ছা যেই কালারই হোক না কেন এই কালারটা আপনি নিয়ে নেবেন। কিভাবে নেবেন, পেন টুল কোথায় দেখেন, এখানে পেন টুল রয়েছে, এই যে এটা ক্লিক করেন। ক্লিক করছেন, করার পরে এইদিকে তাকান, এই যে এখানে কালারটা আসছে, ক্লিক করেন এখানে, এই যে কালারের কোড, বুঝতেছেন? এটাকে কপি করেন, এখান থেকে আপনি নিতে পারেন, অথবা আপনি ফন্টসমের মজিলার এখান থেকে এটা ইউজ করে এই যে ইমেজ ছিল না, এই ইমেজ থেকেও নিয়ে নিতে পারেন, এখান থেকে নিয়ে নিতে পারবেন যেভাবে আপনার ইচ্ছা। তাহলে পেস্ট করে দিচ্ছি আমাদের কালার কোডটা, এখানে হ্যাশ দিতে হবে মাস্ট সেমিকোলন, সেভ দেন। সেভ দিয়ে এখানে রান করেন, দেখেন তো আসছে কিনা, চলে আসছে। আচ্ছা, তাহলে ডিজাইন করা স্টার্ট করেন। এখন এইখানে লগো এরিয়া, মেনু এরিয়া, আচ্ছা ডিজাইন করেন। এখানে লগো এরিয়াকে একটা উইথ দেন, লগো এরিয়াকে কি দিবেন একটা উইথ দেন। কেন দিচ্ছি আপনি খেয়াল করেন, এই যে লগোটা এর পাশেই তো মেনুটা থাকবে, এখানে খেয়াল করেন, এটা না এখানে এই লোগো এরিয়াটা এই জায়গাতে আছে, এর পাশেই তো মেনুটা থাকবে। তাহলে লোগোর পাশে যদি আমি মেনু এরিয়াটাকে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, লোগোটাকে কি করতে হবে ফ্লোট লেফট করতে হবে। ফ্লোট লেফট যে করবো এটার একটা উইথ দিতে হবে না, এটার একটা এরিয়া দিয়ে দিব যে তোমার উইথ হচ্ছে 30% বা 40%, আর তার একটা উইথ দিয়ে দিব যে তার 60%, ক্লিয়ার এরকম। তাহলে এই লোগোটার একটা উইথ সেট আপ করেন। আপনি মনে করেন যে উইথ দিচ্ছে হচ্ছে 30%, কত দিচ্ছি 30%। তারপর এটাকে ফ্লোট কি করে দিব লেফট করে দিব। তাহলে ফ্লোট লেফট করেন। ফ্লোট লেফট করার পরে এইখানে আরেকটা এরিয়া ছিল, এরিয়ার নাম কি মেনু এরিয়া। এখানে মেনু এরিয়াতে যান, মেনু এরিয়াকে কি বলতে হবে ওভারফ্লো হিডেন বলতে হবে না, ওভারফ্লো হিডেন, যেন সে অন্য কোথাও কারো উপরে ফ্লো না করে, ঠিক আছে? ওভারফ্লো হিডেন করে দিলাম। তাকে কি বলতে হবে, তাকে ফ্লোট লেফট করার প্রয়োজন আছে, সে তো এমনিতে চলে যাবে। তারপর আমরা ফ্লোট দেখি প্রয়োজন হলে করব, তার আগে আমরা উইথটা দিয়ে দিই। 30% দিয়েছিলাম লোগোকে, মেনুকে কত দিব 70%, এখানে দিয়ে দিচ্ছি 70%। সেভ দেন, সেভ দিয়ে এখানে রান করেন, আসছে এই যে এখানে লোগো আর এখানে কি মেনু। এখন এগুলোকে কি এই পাশে নিয়ে যেতে হবে না, এই পাশে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে, মেনু এরিয়ার ভিতরে যে ইউএল গুলো রয়েছে এই ইউএল কে আমি বলতেছি টেক্সট অ্যালাইন রাইট, RIGST। মেনু এরিয়া, এই যে মেনু এরিয়া এর ভিতরে যে ইউএল গুলো রয়েছে টেক্সট লাইন কি বললাম রাইট বললাম। সেভ করেন, সেভ করে এখন এখানে রান করেন। ডানে চলে গেছেন, চলে গেছে ডানে, বুঝতেছেন? বুঝতে কারোর প্রবলেম আছে এই পর্যন্ত? ডান পাশে চলে গেছে। এখন আপনি ডিজাইন করা স্টার্ট করেন, ডিজাইন করা স্টার্ট করেন। এইখানে দেখেন
লগোটা অনেক উপরে চলে গেছে না? আর আমাদের এখানে কি উপরের দিকে অনেক স্পেস না? তাহলে কি স্পেসটা তৈরি করেন। স্পেসটা তৈরি করার জন্য এই হেডার এরিয়াকে আপনি প্যাডিং দেন। কি দিবেন? প্যাডিং। আপনি কালারটা কি করতে যাচ্ছেন? ছড়াইতে যাচ্ছেন উপরের দিকে, তাহলে উপরে আপনি প্যাডিং দিয়ে দেন 50 পিক্সেল, ডানে বামে 0। সেভ। উপরে এবং নিচে দুই দিকেই কাজ করবে। কাজ করছে? তৈরি হচ্ছে স্পেস। আচ্ছা, তাহলে লোগো নিচে চলে আসছে। তারপরে কি করতে হবে? এইটুকুকে আপনাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে চলেন এইটুকু নিয়ে কাজ করি। আমরা জানি ইউএল এর ভিতরে কি থাকে? মার্জিন প্যাডিং থাকে না? তাহলে মার্জিন 0 করে দেন। মার্জিন এখানে 0 করে দিচ্ছি, প্যাডিং কি করে দিব? 0 করে দিব। কাজ শেষ। তারপরে এখানে যে ডট ডট গুলো রিমুভ করার জন্য কি করতে হবে? কাকে ধরতে হবে? মেনুর ভিতরের যে ইউএল রয়েছে, এই যে এলআই গুলো রয়েছে, এই এলআই গুলোকে নিয়ে কাজ করতে হবে। কি বলতে হবে? লিস্ট স্টাইল নান। লিস্ট স্টাইল কি করতে হবে? নান করতে হবে। তারপর লিস্ট স্টাইল নান করার পরে পাশাপাশি নিয়ে আসতে হবে না? পাশাপাশি কিভাবে নিয়ে আসা যায়? ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক। সেভ দেন। সেভ দিয়ে এখন আপনি এখানে বুঝছেন নাই? আচ্ছা, মেনু এরিয়া হবে। সেভ। তারপর হচ্ছে আমি রান দিচ্ছি। এখানে চলে আসছে, পাশাপাশি চলে আসছে। তাহলে এখানে ডিজাইন করা স্টার্ট করেন। এখন এখানে একটা ব্যাপার দেখেন, এই লেখাটা এখানে চলে আসছে কেন? এটা প্রবলেম না? প্রবলেমটা খুঁজে বের করেন যে এটা এখানে আসছে কেন। এটুকু হচ্ছে লোগো এরিয়া, তারপরে এটুকু হচ্ছে কি মেনু এরিয়া, তারপরে একটা হেডিং। এই মেনু এরিয়াকে ওভারফ্লো হিডেন করেছি। এটাকে ওভারফ্লো হিডেন করলে দেখেন কি হয়। এটা তো এরকম পাওয়ার কথা না, এরকম পাওয়ার কথা, এটা 100% হওয়ার কথা ছিল। তাহলে একটা কাজ করেন আপনি, এই প্রবলেমটা সলভ করার জন্য এই যে লোগো আর মেনু রয়েছে না, এই দুইটাকে আরেকটা ক্লাসের ভিতরে নেন। এই দুইটাকে আরেকটা নতুন ক্লাসের ভিতরে নেন। ফর এক্সাম্পল হচ্ছে কি নিব, এখানে লিখেন যে লোগো মেনু। কি দিচ্ছি? লোগো মেনু। এইটুকু একটা ক্লাস নিচ্ছি। এটা শেষ হবে কোন জায়গায়? যেখানে মেনু শেষ হয়েছে। মেনু কোন জায়গায় শেষ হয়েছে? এই জায়গাতে। এখানে আপনি শেষ করে দেন। তারপর ট্যাব দিয়ে এগুলো সরায় দেন। তারপর এই লোগো মেনুটাকে বলে দেন ওভারফ্লো হিডেন। হেডার এরিয়া এর ভিতরে যে লোগো মেনু রয়েছে, লোগো মেনু মানে হচ্ছে এই এরিয়ার ভিতরে আর কোনো কিছু প্রবেশ করতে পারবে না। হেডিংটা তো ওটার ভিতরে প্রবেশ করছে না, এই জন্য এখানে বলে দেন ওভারফ্লো হিডেন। এর ভিতরে আর কোনো কিছু আসতে পারবে না। সেভ। সেভ দিয়ে রান করেন। প্রবলেম সলভ হয়েছে? সলভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখন এখানে কাজ করেন এটা নিয়ে। এটা নিয়ে কাজ করার জন্য কি করতে হবে আমাদেরকে? ডিজাইনটার দিকে খেয়াল করেন। এটার ফন্টটা কি, মানে ওরা কি ফন্ট ইউজ করেছে এটা একটু দেখে আসেন। ফটোশপে যান, ফটোশপে গিয়ে এই টেক্সট টুলে যান, টেক্সট টুলে গিয়ে এখানে ক্লিক করেন। কি ফন্ট? টিটিলিয়াম ওয়েব রেগুলার, এই ফন্টটা ইউজ করেছে তারা। তাহলে আমাদের টিটিলিয়াম ওয়েব ফন্টটা লাগবে, এবং এখানে ফন্টের সাইজও আমরা দেখতে পারতেছি কত, 16 পিক্সেল। আচ্ছা, আমরা যেটা করব, টিটিলিয়াম ওয়েব ফন্টটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে ওয়েব ফন্টটা আমরা কোথায় পাবো? গুগল ফন্টস, google.com, এখানে যাচ্ছি। তারপর গুগল ফন্টস, এখানে যান, এখানে গিয়ে ক্লিক করেন। ফন্টের নাম কি ছিল? টিটিলিয়াম ওয়েব। টিটিলিয়াম ওয়েব, এই যে চলে আসছে, দেখতেছেন? ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করেন। সিলেক্ট করে অন ফ্যামিলি সিলেক্টেড, এগুলো আমরা জানি, আমরা এগুলো জানি, কিন্তু কিভাবে ইউজ করতে হয় আমরা জানি, কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় জানি তো আমরা, নাকি? জানার কথা। কাস্টমাইজেশনে যান, কাস্টমাইজেশনে এখানে আমি কি কি ফন্ট নেব? আমি রেগুলার নিচ্ছি, বোল্ড নিচ্ছি, সেমি বোল্ড নিচ্ছি, লাইট নিচ্ছি, এই চারটা নিচ্ছি, ঠিক আছে, যেগুলো আমাদের প্রয়োজন হয়। তারপর এমবেডে যান, এমবেডে গিয়ে
আমি ডিরেক্টলি কি করতেছি, এই যে কোডটা কপি করতেছি। কোড কপি করে ইউজ করব নাকি ডাউনলোড করে ইউজ করব? ডাউনলোড করে ইউজ করতেছি। সেভ ফাইল, ওপেন, এখানে কাজ করে আপনাদের ফোল্ডারে নিয়ে আসেন। ক্লাস 9 ফাইলস ডাউনলোড করে ইউজ করাটাই বেস্ট। এক্সট্রাক্ট টিটিলিয়াম ওয়েব, এই যে দেখেন ব্ল্যাক, বোল্ড, তারপর কি বোল্ড, ইটালিক অনেকগুলো আসছে না, এগুলো একটা একটা করে আপনাকে লিংক করাইতে হবে, ঠিক আছে? তো এই ফন্টগুলো আমি কপি করতেছি, কপি করে ওয়ার্ডপ্রেস বেস 99 এখানে একটা ফোল্ডার করতেছি ফন্টস নামে। কি নামে? ফন্টস নামে। ফন্টসের ভিতরে আমি সবগুলো ফাইল রেখে দিচ্ছি। এক্সট্রা লাইট, লাইট, রেগুলার। আচ্ছা আমি যেটা করব, এই রেগুলারটা করব, সেমি বোল্ডটা করব, আর হচ্ছে বোল্ড আছে বোল্ড, এই তিনটা করব। ঠিক আছে, এই তিনটা করব, আর বাকিগুলো আমাদের এত লাগবে না। এক্সট্রা লাইট বলতে যে 300 যেটা দেখে সিলেক্ট করছিলাম না, ওটা আপনি নিতে পারেন 300 যেটা। আর ইটালিক গুলো এগুলো লাগবে না আমাদের, মানে সবগুলোই ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করলে সবগুলোই ডাউনলোড হয়ে যায় আর কি। তাহলে আমাদেরকে সিএসএস এর মাধ্যমে ফন্ট কিভাবে ইউজ করতে হয় আমরা জানি। কিভাবে ইউজ করতে হবে বলেন? style.css এ কি এড করতে হবে? আচ্ছা এটা কি আলাদা সিএসএস এড করব? আচ্ছা ফন্টগুলো আমি আলাদা সিএসএস এড করি। এইখানে ফন্টস এর ভিতরে ক্লাস 9 এ আমি আরেকটা সিএসএস ফাইল ইউজ করব, নাম দেব ফন্টস। কি নাম দিব? fonts.css। ক্লিয়ার? এটা ইউজ করব। এখন এটা আপনি নোটপ্যাডে ওপেন করেন। কি ইউজ করতে হয়? @font, তারপর কি ফেস, তারপর কি ইউজ করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি ইউজ করতে হবে? সোর্স, src, সোর্স, তারপর কি url, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেমিকোলন দিয়ে কি করে দিবেন? শেষ করে দিবেন। এর ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে ফন্টের নাম হবে। ফন্টের নাম কোথায় ছিল? ফন্টসের ভিতরে স্ল্যাশ, নামটা কপি করে নিয়ে আসেন। বুঝছি নাই? কেউ কিছু বলছেন? রিনেম করেন, পুরোটুকু কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন। পেস্ট করা হয়ে গেছে, তাহলে এটা চলে। তারপর কি ইউজ করতে হবে? ফন্ট ফ্যামিলি অ্যাড করতে হবে। ফন্ট ফ্যামিলির নাম কি দিবেন? আচ্ছা আপনি দিয়ে দেন টিটিলিয়াম ওয়েব, না টিটিলিয়াম ওয়েব, আর হচ্ছে আর টিটিলিয়াম ওয়েব রেগুলার। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন আমরা এটাই রাখতেছি। অথবা আমরা একটা কাজ করতে পারি, TWR এটা রাখতে পারি, ছোট করে দিলাম TWR, সেভ দিচ্ছি। তাহলে একটা হয়ে গেল, বাকিগুলো অ্যাড করতে হবে না? বাকিগুলো অ্যাড করার জন্য কি করতে হবে? সেম কাজ করতে হবে। @fontpage নিচে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। তারপর এখানে URL এ এখানেই সোর্স হওয়ার কথা। আচ্ছা সোর্স URL, তারপর হচ্ছে ফন্টসের ভিতরে রেগুলারের পরিবর্তে আমরা কি ইউজ করব? বোল্ড ইউজ করব। বোল্ড কোথায়? এই যে এটাকে রিনেম করেন, পুরোটুকু কি কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন। এটার নাম দিচ্ছি TWB বোল্ড। সেভ করতেছি। হ্যাঁ ফন্ট স্ল্যাশ, এখন ঠিক আছে, font/titiliumweb-bold.ttf, ঠিক আছে, সেভ করতেছি। এখন এই সিএসএস টা আমাদেরকে অ্যাড করতে হবে না? সিএসএস টা অ্যাড করার জন্য কি করতে হবে? এখানে অ্যাড করে দেন style.css এর ঠিক উপরে লিংক css, নাম কি হবে? font/কি fonts.css, fonts না সরি css এর ভিতরে fonts.css, css ফোল্ডারের ভিতরে রেখেছিলাম, css এর ভিতরে font.css এটা। আচ্ছা এটা কাজ করেন, এটাকে আপনি style.css এর নিচেই রাখেন। স্টাইল শীট টেক্সট css href css ফোল্ডারে যাবে, font.css এই লিংকটা আমি করে দিচ্ছি, সেভ দেন। এখন এটা ডিলিট করে দিচ্ছি, বা ডিলিট না করে যেভাবে আছে সেভাবেই রাখতেছি। সেভ করেন, একটু রান করেন আমাদের ওয়েবসাইটটা। রান করলাম। এখন এই যে হোম অ্যাবাউট ব্লক, এখানে আমি আমার ফন্টটা ইউজ করব। তাহলে ফন্টটা কোথায় ইউজ করতে হবে? UL li এর ভিতরে না, a এর ভিতরে,
মেনুর ভিতরে যে ইউএল রয়েছে, তার ভিতরে যে এলআই রয়েছে, তার ভিতরে যে এ রয়েছে, এ এর ফন্ট ফ্যামিলি কি হবে? টিটিলিয়াম ওয়েব, টিডব্লিউ রেগুলার আর। ঠিক আছে, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। সেভ করেন, সেভ করে এখানে রান করেন। ফন্ট চেঞ্জ হয়েছে? মেনু এরিয়া, সেভ, সেভ দিয়ে এখন রান করেন। হয়েছে চেঞ্জ? আচ্ছা, এখানে তো চেকও করা যাইতেছে না। কন্ট্রোল F5, ফন্টস, খেয়াল করেন আমরা এখান থেকে লিঙ্কটা বাদ দিয়ে দিচ্ছি। এটা ছিল সিএসএস এর ভিতরে ফন্ট ডট সিএসএস, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে ডাইরেক্টলি আমরা সিএসএস টা অ্যাড করব হচ্ছে স্টাইল ডট সিএসএস এর ভিতরে। এটা কাট করতেছি, কাট করে এইখানে একটা কমেন্টস করেন। এখানে কমেন্টস কিভাবে করতে হয়? স্ল্যাশ স্টার টাইপোগ্রাফি, নাম কি দিচ্ছি? টাইপোগ্রাফি, মানে এখানে ফন্ট থাকবে, তারপর শেষ করে দিচ্ছি স্ল্যাশ, তারপর ফন্ট ফ্যামিলি এখানে দিচ্ছি। এর নিচে আবার কোড স্টার্ট হবে, এখানে ইন্ট করে দেন, ইন্ট টাইপোগ্রাফি বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা এটাকে সেভ দিচ্ছি, এটাকেও সেভ দিচ্ছি। সেভ দিয়ে এখন রান করেন, দেখেন আমাদের সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আসছে, এখন কাজ করছে। তাহলে এটাকে আমরা ডিজাইন করা স্টার্ট করবো। ডিজাইন করার জন্য যেটা করতে হবে, নিচে যান, এর ভিতরে ফন্ট ফ্যামিলি আমরা দিয়ে দিলাম, কালার দিয়ে দিতে হবে। কালার কি ছিল? সাদা। কালার কি করতে হবে? সাদা। টেক্সট ডেকোরেশন কি দিতে হবে? নান দিতে হবে। এখানে দিয়ে দেন টেক্সট ডেকোরেশন নান, সেভ দেন, এবং টেক্সট ট্রান্সফর্ম ইউজ করতে হবে। টেক্সট ট্রান্সফর্ম কি ইউজ করতে হবে? আপার কেজ, আপার কেজ। তারপর ফন্ট সাইজ ইউজ করতে হবে। ফন্ট সাইজ কত পিক্সেল দিতে হবে? এখানে খেয়াল করেন, এখানে 16 পিক্সেল ছিল না? 16 পিক্সেল আপনি দেন, 16 পিক্সেল। সেভ দেন, সেভ দিয়ে রান করেন। ঠিকঠাক মতো আছে? খেয়াল করেন, হোম, অ্যাবাউট সবকিছু ঠিকঠাক মতো আছে। একটু স্পেস বাড়াইতে হবে না? তাহলে স্পেস বাড়ান। স্পেস বাড়ানোর জন্য এখানে আপনি প্যাডিং দেন। কি দিবেন? প্যাডিং। উপরে নিচে 0, ডানে বামে দেন যে 20 পিক্সেল। কত? 20 পিক্সেল। সেভ দেন, সেভ দিয়ে এখানে রান করেন। বড় হয়েছে? আচ্ছা, এখন এটার নিচে একটু ব্যাকগ্রাউন্ড রয়েছে না? এটা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন? ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি করতে হবে? এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND। ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে নিয়ে নিন, ইমেজ থেকে। এই যে কালার, এটা ESC দিয়ে আমি কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি। সেভ, সেভ দিয়ে এখন আপনি এখানে রান করেন। কালার হয়েছে? কিন্তু উপরে নিচে কোনো প্যাডিং আছে? উপরে নিচে কিন্তু কোনো প্যাডিং নাই। তাহলে উপরে নিচে প্যাডিং দিতে হবে আমাদেরকে। এখানে দেন 10 পিক্সেল। সেভ, সেভ দিয়ে রান করেন। প্যাডিং কাজ করে? আমরা জানি মার্জিন প্যাডিং কাজ করে না। এটাকে কি করতে হবে? ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক। সেভ দিচ্ছি, সেভ দিয়ে রান করেন। এখন কাজ করছে? করছে। তারপরে এখানে খেয়াল করেন, রাউন্ড আছে না? এই জিনিসগুলো এখানে কি রাউন্ড করা রয়েছে না? আমাদের কি রাউন্ড আছে? রাউন্ড নেই। তাহলে কি ইউজ করতে হবে? বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে। তাহলে এখানে ইউজ করেন বর্ডার রেডিয়াস, আমি দিচ্ছি 5 পিক্সেল, এবং এইখানে প্যাডিংটা আর একটু কম হবে, 5 আর হচ্ছে 10 দিয়ে দিচ্ছি। সেভ, সেভ দিয়ে রান করেন। এখন ঠিক আছে? আচ্ছা, তারপরে এগুলো একটার পর আর একটা স্পেস আছে না? স্পেস তো আছে। এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আমরা সবগুলোর মধ্যে ইউজ করতেছি। এখানে কি সবগুলোর মাঝে আছে? সবগুলোর মাঝে কিন্তু নাই। তাহলে যেটা করতে হবে, এই ডিজাইনটা একটু চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবেন? মেনু, এর ভিতরে যে ইউএল আছে, তার ভিতরে যে এলআই আছে, এলআই এর এন চাইল্ড, কি এন চাইল্ড, কত নাম্বার চাইল্ড? 1 নাম্বার চাইল্ড।
এক নাম্বার চাইল্ডের ভিতরে যে এ আছে ওই এর ভিতরে এই ব্যাকগ্রাউন্ড প্যাডিং সব কাজ করবে। একটু ওয়েট করেন। আচ্ছা এখানে আমি আলাদাভাবে আবার দিচ্ছি, পেস্ট করে দেন, এই জিনিসগুলো এখানে ডিলিট করে দিচ্ছি। সেভ। আসছে? আসছে না এখনো। এখানে প্যাডিং দেন। প্যাডিং কত ছিল? 5 পিক্সেল আর হচ্ছে 10 পিক্সেল। সেভ দেন। যে প্যাডিং তো কাজ করবে না, ডিসপ্লে ব্লক দিতে হবে, ডিসপ্লে ব্লক দিতে হবে। সেভ দেন, সেভ দিয়ে রান করেন। এখন কাজ করছে? করছে। এখন শুধুমাত্র এই প্রথমটার মধ্যে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। তো এই যে প্রথম চাইল্ডটাকে আমরা ধরে ফেললাম, প্যাডিং এখন লাগবে না, প্যাডিং আমরা উপরে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা লাগবে জাস্ট, ডিসপ্লে ব্লকও লাগবে না, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল লাগবে না, উপরে আমরা দিব। আর নিচে আপনি এখানে আর কি দিবেন? আর কিছুই লাগবে না, এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দেন, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। সেভ। কাজ করে? কাজ করে না কিন্তু। তাহলে এটা যেটা করতে হবে, মেনু এরিয়া লিখে নাই, কাজ করবে কিভাবে? সেভ। সেভ দিয়ে এখন রান করেন। আসছে? এক্স্যাক্টলি এরকম হয়েছে? হয়েছে এরকম? হ্যাঁ করা যায়, আলাদা একটা ক্লাস নেই, আমি এভাবেই করতে যাচ্ছি আপাতত, কারণ আমাদের এখানে তো আর কোনো পেজ নেই। ক্লিয়ার? আচ্ছা এখানে তাহলে এটা নিয়ে নিলাম। আপনি যদি প্যাডিং আরো বাড়াইতে চান তাহলে আরো বাড়াইতে পারবেন। এখানে প্যাডিং 10 পিক্সেল না দিয়ে যদি আপনি এখানে 15 পিক্সেল দেন তাহলে কি হয়ে যাবে? আরো স্পেস তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন না, এখান থেকে আপনারা এক্স্যাক্টলি করে নেবেন ঠিকঠাক মতো। এখন আমি চাচ্ছি যখন এগুলোতে হবার করব তখন এরকম ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। ক্লিয়ার? যখন আমি হবার করব তাহলে হবার করার জন্য কি ইউজ করতে হবে? এখানে লিখেন মেনু এরিয়ার ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে, এই এলআইগুলোতে যখন কি হবার করবে তখন এর ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে? তখন এর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হচ্ছে এটা, এই কালারের। এবং কিছু ট্রানজিশন দিয়ে দিচ্ছি। ট্রানজিশন কি আমরা বুঝি? ট্রানজিশন দিয়ে দিচ্ছি 0.5 সেকেন্ড। সেভ দিয়ে এখন এখানে রান করেন। যখন আপনি হবার করতেছেন কি হচ্ছে? আসতেছেন। সমস্যা আছে বুঝতে কারো? সমস্যা হওয়ার কথা না। এখন এইটুকু কাজ শেষ, এরপর আমাদের নিচেটুকু নিয়ে কাজ স্টার্ট করি। নিচেটুকু কাজ করার জন্য কি ইউজ করতে হবে? আপনি এটার ফন্ট সাইজ কালারটা দেখে নেন। এখানে যান ফটোশপে গিয়ে এটাতে যান, এটাতে ফন্ট সাইজ কত দেখেন তো? 42 পিক্সেল। আর ফন্ট তো আমরা জানি কি ছিল, দিলাম ওয়েব বোল্ড ছিল। ঠিক আছে, বোল্ড ছিল। তাহলে এটাকে ডিজাইন করেন। এটা কিসের ভিতরে রয়েছে দেখেন তো? এখানে হেডিং এর ভিতরে H1। তাহলে এখানে নিচে লিখেন হেডিং এর ভিতরের যে H1 রয়েছে এই H1 এর কালার কি হবে? হ্যাশ কি হবে? 1 2 3 এটুকু দিলাম। ফন্ট ফ্যামিলি কি হবে? টিটিলিয়াম ওয়েব বোল্ড বি, TWB বোল্ড এটা। ঠিক আছে, তারপরে কালার দিয়ে দিলাম এবং ফন্ট সাইজ দিতে হবে। ফন্ট সাইজ কত? 42 পয়েন্ট সামথিং ছিল, 43 পিক্সেল দিচ্ছি। 43 পিক্সেল। টেক্সট লাইন কি সেন্টার ছিল? হ্যাঁ সেন্টারই ছিল। টেক্সট লাইন কি দিতে হবে? সেন্টার দিতে হবে। টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ দেন। সেভ দিয়ে রান করেন। চলে আসছে? এটার মতো হয়েছে না? এটার মতো তো হয় না, একটু স্পেস তৈরি করতে হবে উপরে নিচে। তাহলে আপনি এখানে মার্জিন দেন। কি দিবেন? মার্জিন দেওয়ার জন্য আপনি এখানে 50 পিক্সেল মার্জিন দেন উপরে আর নিচে। আর বেশি দিতে হবে মনে হয়, আর বেশি দিতে হবে না? উপরে বেশি নিচে আবার কম। তাহলে মার্জিন উপরে এভাবে না হলে 4টা ভ্যালু ইউজ করেন আপনি। উপরে কত দিব আমরা? ফর এক্সাম্পল 120 পিক্সেল। কত?
উপরে 120 পিক্সেল, ডানে কত দিতে যাচ্ছি 0, নিচে কত দিব সে 50 পিক্সেল, না নিচে 0 থাকবে না, নিচে একটু ইয়া থাকবে, উপরে ডানে নিচে আর এটা কি বামে, বামে 0, সেম তো রইছে ক্লিয়ার। এখন ঠিক আছে, এখন এই যে ফন্টের সাইজটা দেখতেছেন না, এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে না, এখানে 42 লেয়ার রয়েছে, আমরা 43 দিয়েছি, কাজ করতেছে করতেছে না কিন্তু। তাহলে যেটা করবেন এটাকে আর একটু কমান, ঠিক আছে, এখানে আপনি দিয়ে দেন 40 দিয়ে দেন, সেভ, আরো কমবে, ফন্ট ওয়েট দেন, ফন্ট ERGST ফন্ট ওয়েট দেন নরমাল, নরমাল দিচ্ছি, আর ফন্ট সাইজ 40 থেকে কমিয়ে 35 বা 36 এ নিয়ে আসতেছি, সেভ। এখন ঠিক আছে, কিন্তু অনেক ইয়া হয়ে গেছে না, বড় হয়ে গেছে না, ছোট করেন, ছোট করার জন্য যেটা করতে হবে উইথ ইউজ করেন, ইউজ করতে হবে উইথ, এখানে উইথ দেন আপনি 70%, কত 70%, সেভ দেন, 70% দিয়ে মার্জিন অটো করে দেন, না মার্জিন অটো করা যাবে না কারণ হচ্ছে উপরে মার্জিন দেওয়া রয়েছে, সেভ করেন, সেভ করে এখানে রান করেন, কি হয়ে গেছে, টেক্সট সেন্টার ইউজ করেছি আমরা, বলছি নাই কি উইথ বাড়িয়ে দিলে হয়, কি বাড়িয়ে দিবেন আপনি, 80% দিলে কি হবে, সেভ করেন, সেভ করে আপনি রান করেন, হ্যাঁ একটু বাড়বে কিন্তু এটা মাঝখানে তো আসে নাই, মাঝখানে নিয়ে আসতে হবে না, মাঝখানে নিয়ে আসতে, এখানে যদি মার্জিন অটো ইউজ করেন তাহলে একটু প্রবলেম হবে, মার্জিন অটো যদি আপনি ইউজ করেন তাহলে যেটা হবে উপরের মার্জিন আবার কাজ করবে না, ক্লিয়ার। তো এই জন্য যেটা করবেন সলভ করার জন্য উপরের মার্জিন ইউজ না করে এখানে দিয়ে দিবেন হচ্ছে প্যাডিং, কি দিয়ে দিবেন প্যাডিং, সেভ দেন, সেভ দিয়ে রান করেন, এখন কাজ করছে ক্লিয়ার। আচ্ছা এরকম হলেই হবে, কারণ হচ্ছে এখানে যদি আপনি এক্সাক্ট করতে পারবেন না, এখানে ব্লকের নিচে আবার বিআর ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে, যদি এক্সাক্ট করতে চান, ঠিক আছে, আবার বিআর ট্যাগ ইউজ করলে এগুলোকে আলাদা আলাদাভাবে ইউজ করতে হবে, ওটা আরেক প্রবলেম, দরকার নাই, যেভাবে আছে এভাবেই রাখেন, ঠিক আছে। তারপরে এর নিচে একটা বাটন রয়েছে, এই বাটনটাকে ডিজাইন করেন, এই বাটনটা কোথায় থাকবে নিচে থাকবে, তাহলে বাটনটা আমরা কিসের ভিতরে রেখেছিলাম অরেঞ্জ বাটন, এটার মাধ্যমে, তাহলে অরেঞ্জ বাটন ক্লাসটাকে ধরেন, অরেঞ্জ বাটন BTN, বাটনের ভিতরে কি আছে এই ট্যাগ রয়েছে, তাহলে এই ট্যাগটাকে ধরে ডিজাইন করেন, টেক্সট ডেকোরেশন কি হবে নান হবে, টেক্সট ডেকোরেশন নান করবেন, তারপরে কালার কি হবে সাদা হবে, #123, তারপর টেক্সট ট্রান্সফর্ম কি হবে দেখে নেন, সবগুলো বড় হাতের, তাহলে কি হয়ে যাবে আপার কেস হবে, তাহলে আপার কেস দিয়ে দিচ্ছি। তারপরে এটার ফন্ট সাইজ কত আপনি ফটোশপ থেকে দেখে নেন, আইডিয়া নিয়ে নেন, এখানে যান টেক্সট, টিটিলিয়াম ওয়েব সেমি বোল্ড তারা ইউজ করেছে, ঠিক আছে, সাইজ কত 18 পিক্সেল, তাহলে এখানে যান, এখানে সবসময় এক্সাক্ট সাইজ দেখায় না, একটু বোল্ড দেখায়, এখানে আপনি ফন্ট সাইজ দেন 18 পিক্সেল, কত 18 পিক্সেল, ফন্ট ফ্যামিলি কি ছিল সেমি বোল্ড ছিল, আপনারা সেমি বোল্ডটা অ্যাড করে নেবেন, আমি এখানে রেগুলার ইউজ করতেছি, ফন্ট ফন্ট ফ্যামিলি, ফ্যামিলি কি ইউজ করবো TWR, সেভ, সেভ দেন, সেভ দিয়ে এখানে এটা রান করেন, আসছে ওয়ার্ক উইথ চলে আসছে। আচ্ছা এখন যেটা করতে হবে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে না, এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং এটা কিন্তু একটু মোটা দেখতেছেন, আমাদেরটা কি চিকন না, তাহলে আপনি যেটা করতে পারেন এখানে ফন্ট ওয়েটটা বোল্ড দিয়ে দিতে পারেন, ফন্ট ওয়েট WEIGST বোল্ড, বোল্ড দিয়ে দেন, সেভ, সেভ দিয়ে রান করেন, মোটা হয়েছে একটু। আচ্ছা এখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা কি ছিল অরেঞ্জ, কালারটা আপনি নিয়ে আসেন লাইট শটের মাধ্যমে, সরি এখানে মানে ফটোশপ থেকে প্যান্টুল দিয়ে আগে সিলেক্ট করেন, এই যে প্যান্টুল কালারটা সিলেক্ট করে নিন, তারপরে এখান থেকে নিয়ে আসেন ব্যাকগ্রাউন্ড পেস্ট করে দিচ্ছি,
এর আগেরটা হ্যাশ হবে, প্যাডিং দিতে হবে না, মাস্ট বি প্যাডিং দিতে হবে ছড়ানোর জন্য। সেভ আসছে, ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন এটাকে কি দিতে হবে? প্যাডিং। তাহলে প্যাডিং ইউজ করেন, উপরে নিচে ইউজ করেন 20 পিক্সেল, ডানে বামে ইউজ করেন আপনি 35 পিক্সেল। সেভ দেন, সেভ দিয়ে রান করেন। আসছে, এখানে দেখেন উপরে নিচে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। ডানে বামে আরেকটু বেশি বাড়াইতে হবে। এখানে আপনি দিয়ে দেন 10 পিক্সেল, আর ডানে বামে করে দেন হচ্ছে 50 পিক্সেল। কত করে দিচ্ছি? 50। সেভ দেন, সেভ দিয়ে রান করেন। এখন ঠিক আছে? আরো বড় হবে না? আরো বড় হবে মনে হচ্ছে। 15 আর হচ্ছে এখানে 65 দিয়ে দিচ্ছি। আচ্ছা, বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াস কত হবে? 5 পিক্সেল দিয়ে দিচ্ছি, 5 পিক্সেল। সেভ দেন, সেভ দিয়ে এখন এটা রান করেন। গোল হয়েছে? হয়ে গেছে। এখন এটাকে আপনারা আরো ঠিকঠাক করে নিয়েন, ঠিক আছে? ঠিকঠাক মতো আপনারা সাজিয়ে নেবেন। এখন নিচে দেখেন আরেকটা দাগ রয়েছে, দেখতেছেন? এটা কি? বর্ডার। এটার কালারটা নিয়ে নেন। এই যে এটা হচ্ছে এই কালার। কালারটা আমি নিয়ে নিচ্ছি। তারপর এখানে নিচে যান, বর্ডার বটম। কি দিবেন? বর্ডার বটম 3 পিক্সেল সলিড। এটা হচ্ছে কালার। সেমিকোলন দেন, সেভ দেন, সেভ দিয়ে রান করেন। নিচে কালার আসছে। আচ্ছা, আরো বড় করতে হবে নাকি যেরকম আছে এরকমই? আর একটু বড় করে দিই। 4 না 5? 5 করে দিচ্ছি। একটু বড় হোক যেন দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমরা কি করব? মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে হবে? বুঝছি নাই। না, এখানে তো ডিসপ্লে ব্লক করার প্রয়োজন নাই, সবই তো কাজ করতেছে। এই যে প্যাডিং কাজ করতেছে, কোনো সমস্যা নাই। যদি কাজ না করে তখন আপনি ডিসপ্লে ব্লক করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে অরেঞ্জ বাটনটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। তাহলে উপরে অরেঞ্জ বাটন লিখেন, অরেঞ্জ। আমি উপরে লিখতেছি আর কি, স্টেপ বাই স্টেপ সাজিয়ে লিখতেছি। অরেঞ্জ হাইফেন বাটন, BUTTO, আচ্ছা BTN। এর ভিতরে যা থাকবে টেক্সটাইল লাইন কি হয়ে যাবে? সেন্টার হয়ে যাবে। সেভ, সেভ দিয়ে রান করেন। মাঝখানে আসছে, চলো আসছে। এখন এখানে যান, নিচে অনেক স্পেস না, উপরে কি স্পেস কম? তাহলে এর নিচে স্পেস দেন। উপরে আমাদের আছে, উপরে লাগবে না, আপনি নিচে স্পেস দেন, প্যাডিং দেন। প্যাডিং বটম, প্যাডিং বটম কত হবে? 120 পিক্সেল। কত? 120 পিক্সেল। আমি একটু টপেও দিয়ে দিচ্ছি, প্যাডিং টপ। অথবা প্যাডিং টপ না দিয়ে যেটা করতে পারেন, এর আগের উপরে হেডিং 1 এর নিচে কিন্তু আমরা বটমে 50 পিক্সেল ইউজ করেছিলাম। এটা একটু বাড়ায় দেন, 60 পিক্সেল করে দেন। সেভ, তাহলে নিচে আর একটু স্পেস তৈরি হয়ে যাবে। তৈরি হয়েছে? বেশি হয়ে গেছে? কাছাকাছি? আচ্ছা, মনে হচ্ছে যে এক্স্যাক্টলি ডিজাইন করতে পারছি আমরা? মনে হচ্ছে? আচ্ছা, এখন এটাকে রেসপন্সিভে কি অবস্থা দেখেন। কন্ট্রোল শিফট এম, 1280 ঠিকঠাক মতো আছে। আচ্ছা, তারপর নিচে যান, 980 তে যাচ্ছে। আমি 980 তে ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে আরো নিচে যান, 800, ঠিক আছে? আরো নিচে যান, 768, কোনো সমস্যা নাই। 360 কি হয়ে গেছে? চ্যাপটা হয়ে গেছে না? 360 না, আমাদের 480 পর্যন্ত চেক করতে হবে। 480 এই পর্যন্ত, ঠিক আছে? এখন না, ঠিক নাই। এই যে মেনু কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটাকে রেসপন্সিভ নিয়ে আমরা এখন কাজ করবো, যে কিভাবে এটাকে রেসপন্সিভ করা যায়। কন্ট্রোল শিফট এম, আমি জাস্ট 1280 তে প্রথমে চেক করতেছি, কোনো সমস্যা নাই। আপনি ডিরেক্টলি চলে আসেন 800 তে। এখানে চেঞ্জ করতে হবে কোনো কিছু? প্রয়োজন আছে কোনো কিছু? প্রয়োজন নেই। তারপরে আপনি এখানে 768 চলে আসেন, এইখানে আমরা একটু চেঞ্জ করব। ক্লিয়ার? আপনি ট্রাই করবেন যেন আপনার ডিজাইনটা 768 পর্যন্ত ঠিকঠাক মতো থাকে, ঠিক আছে?
যদি না থাকে তাহলে এর উপরে মিডিয়া কোয়ারি ইউজ করতে হবে, তবে ট্রাই করবেন 768 যেন ঠিকঠাক মতো থাকে। তো এটা করার জন্য যেটা করতে হবে আপনাকে, আমরা মিডিয়া কোয়ারি ইউজ করার জন্য একটা ফাইল ক্রিয়েট করেছিলাম responsive.css, এটাকে নোটপ্যাডে এডিট করেন। এখন এটা কি লিংক করানো আছে? লিংক করানো কিন্তু নাই। style.css টিকটার নিচে লিংক করিয়ে দিবেন, লিংক css style.css এর পরিবর্তে কি হবে, css ফোল্ডারের ভিতরে responsive.css। এখন ঠিক আছে, আচ্ছা সেভ দিচ্ছি। সেভ দিয়ে এখন এখানে মিডিয়া কোয়ারি ইউজ করেন। কিসের জন্য, কোন পিক্সেলের জন্য আমরা মিডিয়া কোয়ারি ইউজ করব? @media all and ফার্স্ট প্যাকেজ শুরু max width কত পিক্সেলের জন্য, 768 পিক্সেলের জন্য। তারপর কি ইউজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে কি ইউজ করতে হবে, আমরা যা করতে চাচ্ছি। ঠিক আছে, কি করতে যাচ্ছি আমরা, আমি চাচ্ছি যে এই যে এটার একটা উইথ দিয়েছিলাম আমি, কত পার্সেন্ট, 70% ছিল, মনে আছে আপনাদের? এই যে হেডিং h1 উইথ কত ছিল, 80%। আমি এটাকে বাড়িয়ে দিতে যাচ্ছি। তাহলে এখানে লিখেন হেডিং এর ভিতরের যে h1 ছিল এর উইথ হবে 100%। কত, 100%। আমি 80% আর রাখতে চাচ্ছি না। দেখেন তো চেঞ্জ হয় কিনা, 100% হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে আর কোনো কিছু কি চেঞ্জ করার দরকার আছে? প্রয়োজন নাই। তারপরে আমরা করব, আমরা হচ্ছে এই যে এখানে মেনুটা দেখতেছেন না, মেনুটা কি মনে একটু নিচে নামাইতে হবে, উপরে উঠে আসে না? এই যে দেখেন এখানে খেয়াল করেন, এখানে কিন্তু বোঝা যাচ্ছে লোগো এই জায়গায়, মেনু কিন্তু কি উপরে। তাহলে মেনুটাকে একটু নিচে নামান, মেনু এরিয়াকে একটু নিচে নামান, যেটা আমরা style.css করব। পুরো মেনু এরিয়াটাকে আর একটু নিচে নামাবো। ইউএলটাকে ধরেও বলতে পারি, মার্জিন অথবা মেনু এরিয়াকে মার্জিন টপ কত পিক্সেল দিব, 10 পিক্সেল। সেভ। মেইন ডিজাইনিং নিচে নামছে, আরেকটু নামাই, 15 পিক্সেল নামাই। সেভ। এখন ঠিক আছে, ঠিক আছে মনে হচ্ছে আপনার কাছে? 10 মনে হয় ঠিক ছিল। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, মেনু এরিয়া, ঠিক ছিল, ঠিক আছে না? এখন ঠিক আছে, আচ্ছা এখানে দিয়ে দেন 10 পিক্সেল। সেভ। এন্টার দিচ্ছি। তাহলে এইখানে যেটা করব, আমি এই 768 পিক্সেলের এই মেনুটা এখানে রাখতে চাচ্ছি না, এখানে এই মেনুটা থাকবে না। এই জায়গাতে একটা ক্লিকের অপশন থাকবে, ক্লিক করলে মেনুটা বের হয়ে আসবে। ক্লিয়ার? এরকম আমি করতে যাচ্ছি। তাহলে যেটা করব আমি এইখানে, এটা আমার লোগো এরিয়া, তারপর হচ্ছে এই লোগো এরিয়ার যে এই ট্যাগটা আছে না, এখানে আমি আরেকটা নতুন ট্যাগ নিব। কি ট্যাগ নিব? নতুন ট্যাগ নিব href হ্যাশ, এবং এর ভিতরে আমি আই ট্যাগ ইউজ করব। কি ট্যাগ? আই ট্যাগ ইউজ করে ক্লাস দিব। ফন্ট অসম ইউজ করব। ফন্ট অসম কিভাবে করতে হয়? fa হাইফেন, এখানে আমি একটা ক্লাস আইকনের নাম দিচ্ছি fa বার্স। কি দিচ্ছি? বার্স। সেভ। এখন ফন্ট অসম কি আমাদের এখানে আছে? নাই। তাহলে কি করতে হবে? নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমি গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে এখানে লিখেন ফন্ট অসম। ফন্ট অসম, তারপর সিডিএন, আমি সিডিএন ইউজ করতেছি। আপনারা ডাউনলোড করে ইউজ করবেন। কপি করতেছি, কপি করে এটা উপরে style.css এর উপরে রেখে দিচ্ছি। লিংক css কন্ট্রোল ই, তারপর style.css এর ভিতরে এটার পরিবর্তে কি হবে? ফন্ট অসমের লিংকটা হবে। ফন্ট অসমের পাওয়ার চলে আসছে। এখন আপনি এখানে ইন্টার দেন, আমাদের সাইটে আসছে বার্স, আসছে এখানে। আচ্ছা, কন্ট্রোল শিফট এম, এখানে বার চলে আসছে।
এখন মেইন ডিজাইনে কি আমি বারটা রাখবো? মেইন ডিজাইনে কি রাখবো না, মেইন ডিজাইনে আমি রাখতে চাচ্ছি না। তাহলে নর্মালি স্টাইল ডট সিএসএস এর ভিতরে এখানে একটা ক্লাস দেন। এই যে বারটা নিয়েছিলাম এখানে এটেগের ভিতরে এখানে আপনি আলাদা একটা ক্লাস ইউজ করেন। ক্লাস মনে করেন যে কি দিবেন, কি দেওয়া যায়, বার নামে আমরা ক্লাস দিতে পারি। ঠিক আছে, বার নামে একটা ক্লাস ইউজ করতেছি। এই বার ক্লাসটা নর্মালি কি থাকবে, হিডেন থাকবে। তাহলে এই বার ক্লাসটা নর্মালি কি থাকবে, ডিসপ্লে নান থাকবে। সেভ, সেভ দিয়ে রান করেন। বার আছে নাই, কন্ট্রোল শিফট এম, যখন আমি 768 পিক্সেলে আসবো তখন এই বারটা চলে আসবে। তাহলে রেসপন্সিভে যেতে হবে, এখানে কি লিখতে হবে যে বার ডিসপ্লে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। এটুকু বুঝতে কারোর প্রবলেম আছে? আচ্ছা, ডিসপ্লে ব্লক হয়ে যাবে। সেভ করলাম, সেভ করে রান করেন। চলে আসছে, চলে আসছে। কন্ট্রোল শিফট এম দেন, এখন আছে, এখন নাই। যখন আমি 768 পিক্সেলে আসতেছি তখন এই বারটা আসতেছে। আবার যখন আমি 768তে আসবো তখন এই মেনু থাকবে না। তাহলে মেনুকে কি করে দিব, ডিসপ্লে নান করে দিব। মেনুকে ডিসপ্লে নান করে দিব। তাহলে মেনুকে ডিসপ্লে নান কিভাবে করতে হবে, মেনু এরিয়া, মেনু হাইফেন এরিয়া, এটা কি হয়ে যাবে, ডিসপ্লে নান হয়ে যাবে। সেভ, সেভ দিয়ে এখন রান করেন। চলে আসছে, চলে আসছে, চলে গেছে। এখন যেটা করতে হবে, এই যে আইকনটা, এই আইকনটা আমি নিয়ে যেতে যাচ্ছি এই জায়গায়। কোথায় নিয়ে যাব, এইখানে নিয়ে যাব। তাহলে এটাকে ডিজাইন করেন। এটা কিসের মধ্যে ছিল, বারের মধ্যে ছিল না, বারের মধ্যে তো ছিল। তার আগে এই যে কিউটা, এটার একটা উইথ তো আমরা সেট আপ করেছিলাম। উইথ কত ছিল, 30% ছিল। এই উইথটাকে 100% করে দেন, কারণ এই আইকনটা তো এই লোগোর ভিতরে, ভিতরে না। তাহলে এখানে আপনি এই লোগো এরিয়ার উইথটা করে দেন 100%। লোগো এরিয়া এর উইথ কত হবে, 100%। দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে আমরা আইকনটা নিয়েছি এটা কিসের ভিতরে নিয়েছি, লোগো এরিয়ার ভিতরে। লোগো এরিয়ার ভিতরেই কিন্তু আইকন। তো আইকনটা আমরা ডান পাশে নিতে যাচ্ছি, এরিয়াটাকে ফুল করতে হবে না, আগে তো 30% দেওয়া ছিল। এই জন্য আমরা উইথটা কি করে দিলাম, 100% করে দিলাম। সেভ দেন, সেভ দিয়ে রান করেন। এখন এটাকে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে দেখেন যে 100% হয়েছে কিনা। এই যে লোগো এরিয়া 100% হয়েছে, হয়ে গেছে কিন্তু। এখন আপনি এর ভিতরে যে এই টেক্সটটা রয়েছে, এই বারটা, এই বারটাকে টেক্সট অ্যালাইন রাইট করেন। টেক্সট অ্যালাইন রাইট, RIGST, চলে গেছে উপরে। এটার একটা উইথ দেন, উইথ 10%। আচ্ছা, উইথ দিলে টেক্সট অ্যালাইন রাইট করলে কাজ করবে না, তাহলে যেটা করতে হবে ফ্লোট রাইট করতে হবে, GST। আচ্ছা, আমি করতেছি, এখানে না করে ডাইরেক্টলি করতেছি, এখানে যান। তাহলে এই লোগো এরিয়ার উইথ 100% করে দিলাম। তারপরে লোগো এরিয়ার ভিতরে যে আরেকটা ক্লাস রয়েছে, ক্লাসের নাম কি ছিল, বার ডট বার ক্লাসটা ছিল। এই বারটাকে আপনি ফ্লোট রাইট করে দেন। কি করে দিবেন, ফ্লোট রাইট। সেভ করেন, সেভ করে এখন রান করেন। ডান পাশে চলে গেছে, চলে আসছে, চলে আসছে। এখন এইটাকে আপনি কালার করেন। কালার দেন হচ্ছে #123। তারপরে এখানে টেক্সট ডেকোরেশন কি করতে হবে, নান করতে হবে। কারণ আমরা জানি যে এই ট্যাগের মধ্যে ডিফল্ট ভাবে কি থাকে, একটা আন্ডারলাইন থাকে, যদিও এখানে শো করতেছে না। তারপরে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিব এবং এখানে একটা ফন্ট সাইজ দেন, সে 45 পিক্সেল। সেভ আসছে, আমরা একটু কমিয়ে দিচ্ছি এটাকে, হ্যাঁ 35 করে দিচ্ছি। এখন ঠিক আছে। আচ্ছা, যখনই আমি এখানে ক্লিক করব তখনই নিচে কি আসবে, মেনু বের হবে। তবে এটা এখন দেখাবো না, এই কাজটা এখন দেখাবো না। আপনারা এই পর্যন্ত করে রাখবেন, যখন আমরা জাভাস্ক্রিপ্ট এবং jQuery নিয়ে কাজ করব, ওটা যখন শিখবো তখন এই কাজটা করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুক পর্যন্ত আপনাদেরকে একটা সেকশন করে দিয়েছি। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো সেকশনই করব। আপনাদের বাসায় কাজ হচ্ছে এই যে বাকি যে সেকশনগুলো আছে না, এগুলো ট্রাই করা, এই সেকশনগুলো ট্রাই করা, বাসায় এগুলো ট্রাই করবেন। নেক্সট ক্লাস আছে তো আপনাদের, কালকে ক্লাস আছে না,
কালকের ক্লাসে আমরা এগুলো নিয়ে আরো কাজ করবো, আপনারা বাসায় ট্রাই করবেন এগুলো নিজে নিজে করার জন্য, ঠিক আছে?